এখানে বৈষম্য বিরোধী ছাত্রদের চাওয়াটা আর একটু অন্যরকম। যেমন বৈষম্য বিরোধী ছাত্রদের চাওয়া যেটা আমরা লক্ষ্য করছি, তারা এক ধরনের ঘোষণা, যেটা মানুষ আবার বুঝে না যে আসলে ঘোষণাটা কি। যে তারা বলছে যে একটা ঘোষণা দিতে হবে, তো সেই ঘোষণা মানুষ জানে যে আন্দোলনের আগে তাদের একটা 9 দফা ছিল, তো একটা ঘোষণা ছিল, তারপরে আর কি ঘোষণা। তো সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে যেটা যেটা এটা একটা বিপ্লব। অতএব বিপ্লবের ঘোষণাটা, বিপ্লবের ঘোষণা কিন্তু বিপ্লবের আগে হয় আমাদের রাষ্ট্রবিজ্ঞানের। এটাকে বিপ্লব বলতে কেউ যদি বলে আবেগ দিয়ে, তাতে কোনো আপত্তির কিছু নেই। কিন্তু কিংবা এটাকে যদি কেউ স্বাধীনতাও বলে, তাতেও আপত্তির কিছু নাই, সেটা আবেগের ব্যাপার। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায় এটা স্বাধীনতা যুদ্ধও না, এটা বিপ্লবও না, এটা স্বতঃস্ফূর্ত জনতার অভ্যুত্থান। এই সত্যটা উপলব্ধি করতে হবে। আর বিপ্লবের ঘোষণা বিপ্লবের আগে হয়। ফ্রান্স রিভলিউশনের ঘোষণা, ফ্রান্স রিভলিউশনের আগেই সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্বের আওয়াজ উঠেছিল। রুট বিপ্লবের আগেই তার অর্থনীতি কি হবে, তার সমাজ কি হবে, রাজনীতি কি হবে, এই আওয়াজ উঠেছিল। এবং সেখানে বলশেভিক পার্টি, সমস্ত মানে কমিউনিস্ট পার্টি, তারা সমস্ত দাবি দেওয়া নিয়েই, ঘোষণা নিয়েই, সুনির্দিষ্ট ঘোষণা নিয়েই তারা মাঠে নেমেছিল। স্বাধীনতার আগেও আমরা যদি স্বাধীনতা, মুক্তিযুদ্ধ দেখি, সময়টা কি, আচ্ছা, মুক্তিযুদ্ধ যদি আমরা দেখি, তাহলে আমরা দেখি যে মুক্তিযুদ্ধের যে ঘোষণা, সেই ঘোষণা 10ই এপ্রিল ঘোষিত হয়েছিল, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে। তার আগেও ছাত্ররা ইশতেহার পাঠ করেছিল, তো আরো অনেক ভাবে দাবি দেওয়া এসেছিল। অন্যান্য ছাত্র সংগঠন, রাজনৈতিক সংগঠনও হয়েছিল। মৌলানা ভাসানী স্বাধীনতার ডাক দেওয়ার জন্য, স্বাধীনতার কথা বলে শেখ মুজিবের প্রতি আহ্বান জানিয়েছিলেন, অন্যথায় ততক্ষণ তার নেতৃত্ব মানবেন যতক্ষণ উনি স্বাধীনতার লক্ষ্যে অগ্রসর হবেন। এই ধরনের বক্তব্য মাঠে ছিল, ঘোষণাটা আগেই ছিল। এমনকি 90-এর গণ অভ্যুত্থানের ঘোষণা 3 জোটের রূপরেখা কিন্তু এই অভ্যুত্থানের প্রাককালে গঠিত হয়েছিল, কিন্তু আমাদের এই ঘোষণা সেটা দেওয়া হয়নি। এখন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ভূতাপেক্ষ ঘোষণা, ভূতাপেক্ষ পদোন্নতি হয় চাকরিতে। তো এই ধরনের একটা ঘোষণা, যে আগের ঘোষণাটা পরে দেওয়া হবে, এটা আমার কাছে ব্যাপারটা, আমার কাছে একজন মানে সংবাদকর্মী হিসেবে আমার কাছে ব্যাপারটা ততটা স্পষ্ট না। তারপরও আমার মনে হয় তাদের আবেগ, কেন তারা অগ্রণী শক্তি ছিল, এই প্রচন্ড আবেগ এবং তাদের এই শক্তি, অপরাজয় শক্তি, এই কঠিন কাজটাকে সহজ করেছে, তারা অগ্রণী। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আজকের বাস্তবতা, এবং যেমন এই বাস্তবতায় এখন যদি চাওয়া হয় একটা বিপ্লব এর ঘোষণা দিয়ে বিপ্লবী সরকার গঠন করা হোক, তখন অন্তর্বর্তী সরকার কি করবেন? কেন অন্তর্বর্তী সরকার তো এই সংবিধানের অধীনেই শপথ গ্রহণ করেছে, অতএব তাকে সংবিধান সমুন্নত রাখতে হবে। যদি বলা হয় সংবিধান বাতিল করা হোক, বলা হয়েছে, আওয়াজ উঠেছে, তো সংবিধান বাতিল করা হোক এটা বললে তখন তো যারা সংবিধানের অধীনে শপথ নিয়েছেন তারা কি করে এটা মেনে নেবেন? তো এই যে গতিমুখ নিয়েও এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। এক মিনিট শেষ করি, কয়েকটা লাইন শেষ করি। এই ধোঁয়াশাটা স্পষ্ট হওয়া দরকার। বিভিন্ন গতিমুখ, মানে বিভিন্ন রকম টেন্ট, ঝোঁক তৈরি হয়েছে, সেই ঝোঁকের সামনে এক ধরনের ধোঁয়াশা ও আচ্ছন্ন হয়ে আছে। এই ধোঁয়াশা কাটিয়ে কোন গতিমুখটা, কোন গতিপথটা প্রধান হয়ে উঠবে, সেটা ভাববার বিষয়। ধন্যবাদ। ধন্যবাদ। শফিক ভাই, আপনার কাছে আসছে। আপনাকে যখন থেকে দেখছি, পড়ছি, তখন থেকে আপনি আসলে ক্ষমতাকে প্রশ্ন করে অভ্যস্ত, আপনাকে আমরা ওভাবেই দেখে অভ্যস্ত। এখন আপনি সরকারের মানুষ, ক্ষমতার কাছে বলবো না, সরকারের একজন মানুষ, সরকারের মুখপাত্র। আপনি আপনি যে অনেকদিন হয়ে গেল, 5 মাসের বেশি হয়ে গেল, এই রোলটাকে আসলে কিভাবে প্লে করছেন আমরা দেখতে পাচ্ছি। আপনি ব্যক্তিগতভাবে কিভাবে প্লে করছেন, এক, দ্বিতীয়ত কতটুকু পরিবর্তন হয়েছে ক্ষমতাকে প্রশ্ন করার জায়গা থেকে? আমি তো বলবো যে আমরা গত 5 মাসে যেটা অ্যাচিভ করেছি সেটা অ্যামেজিং। এটা 5 মাসে আমাদের যে কনস্ট্রেন্ট নিয়ে আমরা শুরু করেছি, একটা ভঙ্গুর অর্থনীতি, একটা বিপর্যস্ত সমাজ ব্যবস্থা, এবং একটা 15 বছরের একটা রাজতন্ত্র থেকে আমরা হঠাৎ করে একটা রিপাবলিকে ফিরে আসা, এবং এটা জন আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা, এটা তো চিন্তাই করা যায় না। আমরা যেই কাজগুলো আমরা অ্যাচিভ করেছি, আমার মনে হয় যে এটা খুবই আন্ডার অ্যাপ্রিসিয়েটেড আছে।
এবং এটা আমার মনে হয় যে এই অ্যাপ্রিসিয়েশনটা হয়তো আমরা অনেক অনেক পরে পাবো, মেবি 2-3 বছর পরে যে অনেকে বলবেন। প্রথম কথা হচ্ছে যে আপনি সে আমাদের 90-এ যে আমরা যেই ব্যবস্থার মধ্যে আসলাম, আমরা 90-এর আন্দোলনের পরে, তারপরে বাংলাদেশের একটা গণতান্ত্রিক, আমি এর আগে আমি যাচ্ছি না, পুরো আমি 70-এর দশক 71 থেকে 81 যদি দেখেন, পুরো দশকটা ছিল খতমের একটা রাজনীতি। আমরা খুব রেস্টলেস ছিলাম, যারা আমরা স্বাধীনতার যুদ্ধে গিয়েছি তারা এসে সবাই দেখা যাচ্ছে যে সে 72 সাল থেকেই আমরা রেস্টলেস হয়ে গেছে, যে না হচ্ছে না, আমার কিছু একটা করতে হবে, দেশকে আমার মতো করে আমি করবো। মার্কসিস্টরা, মাওয়িস্টরা, যারা ব্যারাকে ছিলেন তারা, যারা পলিটিক্যাল পার্টি করছেন তারা, জাসদ যারা করছেন, সবার মধ্যে একটা রেস্টলেসনেস, এবং এই রেস্টলেসের বলি হয়েছেন অনেকে। আপনি যদি ওই গল্প ওই লেখাগুলো পড়েন, আপনি মানে অবাক হয়ে যাবেন। আমাদের মধ্যে এত খুন ছিল, আমাদের মধ্যে এত রাগ, আমাদের মধ্যে এত ঘৃণা, এবং ওই জায়গা থেকে আমরা উত্তরণ করে আমরা পুরো একটা স্ট্যাগনেন্ট 80-র দশক পেয়েছি। তারপরে 90-এর যে আমরা গণতান্ত্রিক যে আন্দোলন হলো এরশাদকে হটিয়ে, তারপরে আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরা একটা গণতান্ত্রিক একটা ফেজে যাব এবং গ্র্যাজুয়ালি আমাদের ইনস্টিটিউশন গুলো ইমপ্রুভ করবে। গণতন্ত্রের মধ্যে থাকলে কি ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে থাকি, এটা কাজ করে নাই আর একটা দিলাম, এইটা হচ্ছে না অন্যটা করলাম, করতে করতে একটা সমাজ একটা ম্যাচুরিটির দিকে যায় বা একটা সেটা আমাদের হয় নাই। আমাদের যে মূল ফাউন্ডেশনটা ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট, এটা ধ্বংস হয়ে গেল, ঠিক না? সেই জায়গা থেকে এবং 15 বছরে হাসিনা একটা পুরো শেখ রাজতন্ত্র করলেন। হ্যাঁ, যে ওদের ওই আরবের শেখদের ছিল হলো তেল, আর ওনাদের কি ছিল আল্লাহ জানে। তো ওই তো ভয়াবহ একটা একটা রাজতন্ত্র, কারো কোনো মুখে কথা বলার কোনো অধিকার নাই, কারো কিছু ইকোনমিকে যে যার মতো লুটপাট করছে। আপনি সারা বাংলাদেশ জুড়ে আপনি 4-5 হাজার আপনি মুরাল তৈরি করে ফেলেন, কোনো হিসাব নাই। আমরা এখনো হিসাব নিচ্ছি, একটা দিয়েছে যে 1200 কত, এটা আরো হবে। এটা আপনি পুরো পদ্মা ব্রিজের উপরে তার এবং তার বাবার একটা বড় মুরাল, ওটার কত 117 কোটি টাকা। ইমাজিন দ্যাট, মানে এটা কোন দেশে আছি? ভাবতেই তো গা শিরে যায়। আপনি কি সাইফুজ্জামান চৌধুরী তার নিজের কারণে এই পুরো কর্ণফুলীর নিচে দিয়ে টানেল নিয়ে গেলেন 12,000 কোটি টাকা। ওইখানে আপনি নিয়ে আনোয়ারা কই যাচ্ছেন? আপনি কি হেভেনে যাচ্ছেন নাকি আপনি চিটাঙ্গের রোডে যাচ্ছেন? মানে একটা লোক রিপোর্ট করে না। আপনি দেখেন, আমরা কিন্তু দেখতেছিলাম যে আমরা একটা ভয়াবহ একটা ইয়েতে, তো এই যে একটা সমাজ ব্যবস্থা, এমন একটা ভায়োলেন্ট, একটা ব্রুটাল একটা ডিক্টেটরশিপ, একটা করাপ্ট ডিক্টেটরশিপ থেকে আমরা এই গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, আমরা মানে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নিল, এবং প্রফেসর ইউনুস উনি প্যারিসে ছিলেন, তাকে ডেকে আনা হলো। তারা এসে যেটা দেখলেন যে এটা একটা মানে এমন একটা প্লেনকে নিলেন, প্লেনটা শিওর একটা ক্র্যাশে যাচ্ছে। সেই জায়গা থেকে তারা এই এমন একটা জায়গায় আসছেন। এখন আমরা কি করছি? আমরা জিনিসপত্রের দাম কমেছে, দেশের যে টার্বুলেন্স ছিল সেটা গেছে, ভায়োলেন্স যেটা ছিল, একটু রিপ্রাইজাল অ্যাটাক ছিল, সেটা একদমই নাই। আমি বলবো যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন গত বছর এই সময় যা ছিল ঠিক এখন ঠিক সেইটাই আছে। আমি বলবো আমরা প্রতিদিন আমরা স্ট্যাটিস্টিক্স দিচ্ছি যে ক্রাইমের স্ট্যাটিস্টিক্স কিরকম। তারপরে ইকোনমি, আপনি যদি যে গতিতে ইকোনমি যাচ্ছিল, এতক্ষণে এসে আমাদের রিজার্ভে $2 বিলিয়ন থাকার কথা ছিল, সেখানে আছে এখন 22 বিলিয়নের মতো। তো আমরা সেই জায়গাটায় আমরা উই মেড এ ম্যাসিভ কামব্যাক, এবং যেটা সবার জন আকাঙ্ক্ষার যে জায়গাটা তৈরি আমরা করতে পেরেছি সেটা হচ্ছে যে আমরা একটা রোড ম্যাপ দিয়েছি। মানে এই ইন্টারিম গভর্নমেন্ট একটা রোড ম্যাপ দিয়েছে এবং দুইটা ব্রড একটা টাইম লাইন দিয়েছে। একটা হচ্ছে যে যদি পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে তারা খুব বেশি রিফর্ম চাবে না, তাহলে আমরা এই বছরের ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন করব। আর যদি পলিটিক্যাল পার্টিগুলো মনে করেন যে না, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, একে দিয়ে আমি অনেকগুলো রিফর্মের কাজ করিয়ে নেই, আরো আমার রিফর্মটা লাগবে,
সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আরো 6 মাস আমরা সময় নিব। এবং আমাদের যে কাজটা, এই যে ইন্টারিম গভর্নমেন্টের কাজটা হবে ঠিক ফ্যাসিলিটেটর। আমাদের পুরো বাংলাদেশে একটা অনেস্ট ডিবেট হওয়া দরকার, ডায়ালগ হওয়া দরকার, যে আমরা আমাদের যে আগামী 100-200 বছরের পলিটিক্যাল সেটেলমেন্টটা কি হবে, আমরা কি কনস্টিটিউশন চাই, বা কনস্টিটিউশনের কি অ্যামেন্ডমেন্ট আমরা চাই, বা আমরা পলিটিক্যাল ফিলোসফি কি আনতে চাই, বা আমাদের ইয়াং জেনারেশন কি ধরনের গভর্নমেন্ট চায়, বা আমরা ইলেকশন ব্যবস্থাটা কিভাবে করব, বা আমার পুলিশ ব্যবস্থাটা, পুলিশি সরকারের কতটুক কন্ট্রোলে থাকবে, পুলিশের কতটুক ইন্ডিপেন্ডেন্স পাবে, জুডিশিয়ারি কতটুক ইন্ডিপেন্ডেন্ট পাবে। আমাদের একটা হিস্টোরিক্যালি আমাদের গভর্নমেন্টগুলো জুডিশিয়ারিতে ইন্টারভেন করে আসছে, সেইটা ইনফ্লুয়েন্স থাকবে কি থাকবে না। পুলিশ আপনি দেখেন পুরোপুরি পলিটিক্যাল পার্টিগুলোর করায়ত্ত ছিল, যে কোনো পলিটিক্যাল হতে, তা সেটা থাকবে কি থাকবে না। এই পুরো ব্যবস্থাকে আমি কিভাবে কোশ্চেন করব, করে আমি কিভাবে আগাবো, এটার একটা আমরা এই আগামী বছরে এই যে জাস্ট 15 তারিখে আমরা আশা করছি যে অনেকগুলো মোট 5টা কমিশনের রিপোর্ট আমরা পাবো, সেগুলো নিয়ে ইভেন্চুয়ালি ডায়ালগ হবে। এবং ডায়ালগের পরে আমরা এই যে আগামী 50, 60, 100 বছরে যে বাংলাদেশটা চাই, সেই বাংলাদেশটার বীজ কি আমরা এই ডায়ালগের রোপণ করতে পারবো কিনা, এটা একটা খুব বড় একটা কাজ। এবং আমাদের রিকোয়েস্ট সবার প্রতি, আপনারা অস্থির হওয়ার দরকার নাই, আপনারা ডায়ালগে টেক পার্ট করেন। এখানে যেরকম একটা ডায়ালগ হচ্ছে, আমাদের গভর্নমেন্টও সেই এইরকম ডায়ালগ গুলো, একটা কনসেনসাস বিল্ডিং কমিশন করা হয়েছে, সেই কনসেনসাস বিল্ডিং কমিশনের আওতায় সবার সাথে ডায়ালগ হবে। এবং আমরা আশা করছি একটা ভালো, আপনি কথাবার্তায় রেস্টলেসনেস ডাজন্ট ব্রিং এনিথিং। জি শফিক ভাই, আমার মনে হয় আপনার পয়েন্ট অফ ভিউ একদম ক্লিয়ার, এবং আমরা অবশ্যই চাই যে অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক। আমার মনে হয় সকল রাজনৈতিক পক্ষ, অন্যান্য স্টেক হোল্ডারও সেই কথাই, সেই লাইনে এবং কথা আমরা বলছে। আশা করি সেই ডায়ালগটা যখন আমরা রিফর্মটা যখন ইমপ্লিমেন্ট করতে পারবো, একটা ভালো ইলেকশন হবে, বাকি কাজটা গণতান্ত্রিক গভর্নমেন্ট যেগুলো আসবেন তারা এগিয়ে নেবেন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। মাহাদি আমিন ভাই, আপনার কাছে প্রথম প্রশ্ন। গণ অভ্যুত্থানের আগে গত 1.5 দশকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্মম অত্যাচার, নিপীড়ন চালিয়েছে আওয়ামী ফ্যাসিবাদী সরকার। তখন আমরা মোটা দাগে একটা জিনিস দেখতে পেয়েছি যে মোটা দাগে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের উপর, বিএনপির উপরই বেশি গেছে, যে জনমানুষের একটা এমপ্যাথি ছিল, একটা সেন্টিমেন্ট কাজ করেছে, একটা ইমোশন কাজ করেছে তাদের পক্ষে। আমরা কি 5 আগস্ট পরবর্তী এই সিচুয়েশনটার কিছুটা ফ্লাকচুয়েশন দেখতে পাচ্ছি কিনা? যদি এরকম হয়ে থাকে তাহলে সেটা কেন, আর না হয়ে থাকলে তো আপনি আপনার পয়েন্ট অফ ভিউ ব্যক্ত করবেন। আপনাদের অনেক ধন্যবাদ এই চমৎকার আয়োজনের জন্য। দ্য বাংলাদেশ ডায়ালগ যে প্ল্যাটফর্মটা দিয়েছে, এটা খুব জরুরি। শফিক ভাই যেটা বললেন, আসলে ডায়ালগের কোনো বিকল্প নাই। আমাদের উচিত একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করা, যেটার কথা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেকদিন ধরে বলে এসছেন, আমাদের নেতা জনাব তারেক রহমান বলছেন। সুতরাং সেই জাতীয় ঐক্যমত্যের জন্য এই ধরনের ডায়ালগ অনেক প্রয়োজনীয়। আমি প্রথমে একটি শুভেচ্ছা জানাই, আমাদের সামনে অনেক তরুণদের দেখতে পাচ্ছি, তাদের মধ্যে অনেক মুখ রয়েছেন যারা গণ অভ্যুত্থানে অনেক অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন, অনেক সংগ্রাম করেছেন। এবং আমরা বিশ্বাস করি এই যে তারুণ্যের যে জোয়ার, এটি ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করবে, এবং ইনশাআল্লাহ গণতান্ত্রিক বাংলাদেশেও এই তরুণদের অনেক বড় ভূমিকা থাকবে। সুতরাং তারুণ্যকে ধারণ করেই বিএনপি সামনের দিকে এগিয়ে যাবে, এবং ইনশাআল্লাহ জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যখন আসবে, এই তারুণ্যের যে স্পিরিটটা রয়েছে সেটা থাকবে আমাদের রাষ্ট্র পরিচালনার একটা সেন্ট্রাল এলিমেন্ট। আপনার যে প্রশ্ন যে 5ই আগস্টের পরে কি এমপ্যাথি কিছুটা কমেছে কিনা, আমি আসলে এর সাথে অনেকটা ডিসএগ্রি করছি। দেখুন, 5ই আগস্টের আগে যে প্রেক্ষাপট ছিল, তাতে একদিকে ছিল পুরো ফ্যাসিবাদ, অর্থাৎ আওয়ামী লীগ এবং তার সাথে অ্যালাইন্ড ফ্যাসিবাদী যে এলিমেন্টগুলো রয়েছে রাষ্ট্রযন্ত্র এবং দলীয় কাঠামোর ভিতর, তারা সবাই। আর অন্যদিকে ছিল বেসিক্যালি বাংলাদেশে গণতন্ত্রের পক্ষের যতগুলো ব্যক্তি, সংগঠন, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল রয়েছে, ওনারা সবাই। সো একদিকে খুব স্বল্প সংখ্যক আওয়ামী লীগের সাথে অ্যালাইন্ড ফ্যাসিবাদী শক্তি, আরেকদিকে গণতন্ত্রের পক্ষের যে শক্তি, তার সবগুলোর কিন্তু অগ্রপথে ছিল বিএনপি। বাংলাদেশের বৃহত্তম এবং জনপ্রিয়তম রাজনৈতিক দল হিসেবে গত 16 বছর ধরে এই গণতন্ত্রের পক্ষের সব শক্তিগুলোকে ধারণ করে এক ছাতা নিয়ে এসে কিন্তু বিএনপি আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। স্বাভাবিকভাবেই আমরা যদি দেখি যে আওয়ামী লীগকে আমরা বলছি ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদটা দাঁড়িয়েছে একটা রক্তের উপর। অনেক মানুষ গুম হয়েছেন, গুম হওয়া সেই সংখ্যার ভিতর 1000-এরও বেশি মানুষ রয়েছেন যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত।
অনেক মানুষ খুন হয়েছেন। সেই শহীদদের দিকে যদি আমরা তাকাই, প্রথম 15 বছরে 1551 জন ছিলেন যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত। এমনকি যে গণ অভ্যুত্থান হলো সেখানেও কিন্তু সর্বোচ্চ 422 জন মানুষ মারা গিয়েছেন, যে শহীদ পরিবারগুলো থেকে আমরা দেখতে পাই ওনারা বিএনপির সাথে জড়িত। তার মানে কি, আমরা যদি দেখি আত্মত্যাগে বিএনপি সবচেয়ে বেশি করেছে। স্বাভাবিকভাবেই এটাকে কেন্দ্র করে মানুষের একটা সমবেদনা থাকবে, মানুষের একটা সহমর্মিতা থাকবে, কারণ সবাই জানে বিএনপি যে ত্যাগটা স্বীকার করেছে বৃহত্তম দল হিসেবে, এটি কিন্তু যতটা না ক্ষমতায় যাওয়ার জন্য তার সাথে অনেক বেশি বাংলাদেশে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। মূল লক্ষ্যটা ছিল এমন একটা বাংলাদেশ তৈরি করা যেখানে জনগণের ভোটে জবাবদিহিমূলক এবং স্বচ্ছ একটা রাষ্ট্র ব্যবস্থা থাকবে। যে সরকার থাকবে সেই সরকার জনগণের ভোটে আসবে, জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা থাকবে, এবং তার মাধ্যমে স্বাভাবিকভাবেই সারা বাংলাদেশের সকল মানুষের দল মত ধর্ম বর্ণ বিশেষে অধিকার প্রতিষ্ঠিত হবে, স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। আমরা সবসময় বলি যে জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে হবে। বিএনপির যে আন্দোলন সেটা কিন্তু জনগণের মালিকানা প্রতিষ্ঠা করার জন্যই ছিল। তো সাধারণ মানুষ তো দেখেছে এই দীর্ঘ সময় ধরে বিএনপি যেহেতু এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, আমাদের যারা নেতা এবং নেত্রী ওনাদের নির্দেশনে এই আন্দোলন হয়েছে, ওখানে বিএনপির প্রতি একটা ভেরি পজিটিভ ইম্প্যাথি থাকবে, দ্যাটস ন্যাচারাল। হয়তো 5 তারিখের পরে একটু পরিবর্তিত পরিস্থিতি হয়েছে। এখানে দেখা যাচ্ছে অনেকেই মনে করছে হয়তো কিছু স্টেকটা ক্লেম করার সুযোগ আছে, কারণ বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ পালিয়ে যাওয়ার পর অনেকেই মনে করেন, আমাদের দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নেই। তো আওয়ামী লীগ না থাকা থাকতে একটা ভ্যাকাম তৈরি হয়েছে। সেই ভ্যাকামটাতে অনেক হয়তো নতুনভাবে ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ তৈরি হয়েছে, ওনাদের মনে হচ্ছে সেখানে তারা কিছু স্টেক ক্লেম করতে পারেন। তো সেই ঐক্যটাতে কিছুটা চিড় ধরেছে। তো চিড় যদি ধরে, সবার একটা এনিমি প্রয়োজন। অনেকের ক্ষেত্রে সেটা মনে হচ্ছে হয়তো বিএনপির জন্য যদি প্রোপাগান্ডা ক্যাম্পেইন করা যায়, কিছু মিস ইনফরমেশন আছে, ডিস ইনফরমেশন রয়েছে, সেগুলো তো হচ্ছে। যেমন চাঁদাবাজির ক্ষেত্রে আমরা প্রায়ই দেখি যে চাঁদাবাজির ক্ষেত্রে বিএনপি কিন্তু জিরো টলারেন্স পলিসি নিয়েছে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, যারাই এই ধরনের কোনো ক্ষেত্রে জড়িত হবে আমাদের দল থেকে নির্দেশনা বহিষ্কারাদেশ করতে হবে, স্থগিতাদেশ দেওয়া হবে। আমাদের 1000-এর বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, তাদের পদ স্থগিত করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী কেন তাদের দায়িত্ব পালন করছে না? আমাদের নেতা তো বলেছেন যদি সত্যিই তা ঘটে থাকে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী সে অনুযায়ী স্টেপ নেক। আনফরচুনেটলি আমরা দেখছি অনেক ক্ষেত্রে তদন্ত করে আমাদের পার্টি যে লোকাল ইউনিটগুলো আছে ডিটেইলে গিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে সেখানে আসলে বিএনপি নেতাকর্মী খুব বেশি জড়িত নয়। অনেকে আছে নব্য বিএনপি, যার দলীয় কোনো পরিচয় নাই, হয়তো কিছুদিন আগে আওয়ামী লীগ ছিল, সে এসে একটা পরিচয় দিচ্ছে। সুতরাং আমরা কনসালটেশনের মাধ্যমে বলছি সাধারণ মানুষের উচিত সেই জিনিসগুলো আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করা, এবং সেক্ষেত্রে যদি কারোর প্রয়োজন হয় তাহলে সে অনুযায়ী স্টেপ গ্রহণ করা। অনেক জায়গায় দেখছি যে বিএনপি যারা নেতাকর্মী যাদের বাড়িঘর লুট করেছে এর আগে, আওয়ামী লীগ দখলদারিত্ব করে রেখেছে, জবরদখল করে রেখেছে, সেটাও যখন পুনরুদ্ধার করতে যায় তখনও বলছে যে নিজের বাড়ি পুনরুদ্ধারের ক্ষেত্রে যাওয়াকে চাঁদাবাজি। সুতরাং এক্ষেত্রে আমি মনে করছি যে একটা বিশাল মিস ইনফরমেশন এবং ডিস ইনফরমেশন ক্যাম্পেইন রয়েছে, যেটি বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে যাচ্ছে। ধন্যবাদ মাহাদি ভাই। এই পর্যায়ে সেকেন্ড রাউন্ড আপনার থেকে শুরু করছি। একটা কথা প্রচলিত আছে বর্তমানে রাজনৈতিক মহলে বা স্টেক হোল্ডারদের মধ্যে যে বিএনপি সংস্কারের বিরুদ্ধে। ব্যাপারটা কি এরকম সংস্কারের বিরুদ্ধে? এই মুহূর্তে যেহেতু মোটা দাগে বলা যায় যে বিএনপি একটা সুষ্ঠু নির্বাচন হলে হয়তো বা বিএনপির সামনে বড় সুযোগ আছে ক্ষমতায় যাওয়ার। বেসিক্যালি আমি যে মিস ইনফরমেশন ক্যাম্পেইনের কথা বলছি, আপনার প্রশ্নটাই তার উত্তর। কারণ বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংস্কারের জনক বিএনপি। এখন যারা সংস্কারের বিরুদ্ধে কথা বলছে, অনেকেই বলছে যে বাংলাদেশে বিএনপি সংস্কার চায় না, তারা কেউ 8ই আগস্ট আগে সংস্কার নিয়ে একটি শব্দ উচ্চারণ করেনি। আজকে যারা রাষ্ট্র পরিচালনা আছে তারা কেউ হয়তো ঘুণাক্ষরে চিন্তাও করেনি। তাহলে কি সমস্যাটা মেসেজিং এ? এই প্রবলেমটা যেহেতু আসছে, আপনি বলছেন যে অবশ্যই বিএনপি 31 দফা দিয়েছে, এর আগে বেগম খালেদা জিয়া তিনিও সংস্কারের ঘোষণা দিয়েছিলেন, তাহলে কি প্রবলেমটা মেসেজিং এ হচ্ছে যে বিএনপি তার মেসেজটা মানুষের কাছে ঠিক মতো বা স্টেক হোল্ডারদের কাছে ঠিক মতো পৌঁছাতে পারছে না? সমস্যাটা সোশিও পলিটিক্যাল ইকোসিস্টেমের। বিএনপি প্রথম সংস্কারের কথা বলেছিল 2016 সালে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন ভিশন 2030 ঘোষণা করেছিলেন, সেখানে কিন্তু সংস্কারের ম্যাক্সিমাম এলিমেন্ট রয়েছে। তারপর 2022 সালে আমাদের 27 দফা ঘোষণা করেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। পরবর্তীতে যুগপৎ আন্দোলনে সামিল সকল রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে এনে সবার মতামতের ভিত্তিতে গত বছর জুলাই মাসে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা ঘোষণা করেন। সুতরাং গত 8 বছর ধরেই সংস্কার নিয়ে বিএনপি কাজ করছে, সংস্কারের কথাগুলো বলে আসছে, যখন অনেকেই সংস্কারের কথা চিন্তাও করতে পারেন নাই। এর মূল কারণটা কি? মূল কারণটা এই যে আমরা জানতাম ভবিষ্যতে যখন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, এই যে আমাদের এই ত্যাগের মাধ্যমে একটা সময়তে নির্বাচন আসবে, সেই বিশ্বাস আমাদের ছিল।
তখন যখন জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে, ইনশাল্লাহ আমরাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবো। সুতরাং সেই বিশ্বাস থেকে সবার আগে আমরাই সংস্কারের কথা বলেছি, সেই সংস্কার নিয়ে আমরা কাজ করেছি, এবং বর্তমানেও সংস্কার নিয়ে যতগুলো যৌক্তিক বিষয় আসছে, একটা সংস্কার প্রস্তাবনাও নাই যেটা আমাদের ভিশন 2030 বা পরবর্তীতে ইভলভ হয়ে যে 31 দফা হচ্ছে এর ভিতর নাই। প্রত্যেকটা বিষয় 31 দফা থেকে এসেছে। আমি ব্যক্তিগতভাবে আরেকটা তথ্য দিয়ে রাখি অনেকের জন্য, আমার সৌভাগ্য হয়েছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সেই 2010-11 সাল থেকে কাজ করবার জন্য। 2012 সালে উনি আমাকে বলেছিলেন যে বাংলাদেশে কি এই যুক্তরাজ্যের মতন করে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটা হাউস অফ কমন্সের মতন করে আপার চেম্বার করার সুযোগ হয় কিনা। এটা কিন্তু 2012 সালে ওনার সাথে আমার আলাপচারিতা। উনি আরো একবার বলেছিলেন 2012 সালে আমাকে যে তখন বাংলাদেশে কি পরপর 2বারের বেশি প্রাইম মিনিস্টার হবে না, এই ধরনের কোনো কিছু ইন্ট্রোডিউস করার সুযোগ আছে কিনা, আমরা সেটা রিসার্চ করে দেখতে পারি কিনা। তার মানে আজ থেকে 1 যুগ আগে যখন বাংলাদেশে ফ্যাসিবাদ ওভাবে প্রতিষ্ঠাও পায়নি, তখন থেকে কিন্তু এই নতুন ধারা রাজনীতি, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, সেটি নিয়ে উনি কাজ করে আসছেন, এবং সেটিকে ধারণ করেই বিএনপি সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তৃণমূলে আমরা সংস্কার নিয়ে ডায়ালগ করেছি, কনসেনসাস করেছি, আমাদের দিক থেকে যা যা কনসালটেশন করা প্রয়োজন সকল শ্রেণী পেশার মানুষের সাথে করেছি। সুতরাং আমি আবারও এটাই বলতে যাচ্ছি, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংস্কারের জনক, সংস্কারের বাহক সবই বিএনপি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মাহাদি ভাই। শফিক ভাই, আপনার কাছে প্রশ্ন, প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এটার এরকমই একটা নাম দেয়। তো প্রোক্লেমেশন নিয়ে আমরা দেখলাম সরকারের 2 জন উপদেষ্টা তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কথা বললেন। তারপর সেদিন আপনিও কিছু কথা বলেছেন, একটা প্রাইভেট ইনিশিয়েটিভ বা এরকম কিছু। পরদিন সরকার থেকে বলা হলো যে সরকার সকল পক্ষের জাতীয় ঐক্যের মাধ্যমে একটি প্রোক্লেমেশনের ঘোষণা করবে ইত্যাদি। তো এই বিষয়টা নিয়ে একটু ধোঁয়াশা রয়ে গেছে আমার মনে হয়, আপনি যদি একটু ক্লিয়ার না, করতেন। আমার মনে হয় যে ধোঁয়াশার কোনো কিছু নাই। এটা আমরা শেষে যেটা বললাম সেটা হচ্ছে যে সবাই যদি সর্বসম্মতিক্রমে একটা ঘোষণাপত্র অ্যাডপ্ট করেন তো আমরা এই জিনিসটা আমরা আমাদের যে লাস্ট যেটা প্রেস কনফারেন্স হয়েছে সেটা আমরা জানিয়েছি, এবং পরবর্তীতে আপনি জানেন গতকালকের আগেও আমি জানিয়েছি যে এটা নিয়ে আমাদের যারা আমাদের ইন্টারিম গভর্নমেন্ট এটা নিয়ে গভর্নমেন্টের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলবে। তো এটা আমার মনে হয় না এটা নিয়ে খুব বেশি ধোঁয়াশা আছে। খুব বেশি ধোঁয়াশাটা তো সেদিন সৃষ্টি হয় যেদিন আসলে সরকারের 2 জন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা কথাটা বললেন। এখন সরকার যে কোনো স্টেপ নিতে পারে, সেটা নিয়ে কথা হবে সরকার স্টেপ নেওয়ার পরে। তো সরকারি পক্ষই তখন 2টা কথা বলছিল, সেজন্য আসলে এই প্রশ্নটা। অনেক জায়গায় দেখা যাচ্ছে এরকম প্রসঙ্গের উৎপত্তি হচ্ছে, সরকার অনেক উপদেষ্টাকে অনেক রকম প্রশ্ন করা হলে তারা কিছুটা বিরক্ত হন, সেটা যে কোনো বিষয় হোক, নির্বাচন থেকে শুরু করে তার দাপ্তরিক কাজ, সব জায়গাতে তো আসলে একটা ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে, যেগুলো আসলে শেষ পর্যন্ত আপনার ক্লারিফাই করা লাগে। এই জিনিসটা তো আমার হচ্ছে মনে হয় না, আমরা যথেষ্ট ট্রান্সপারেন্ট একটা গভর্নমেন্ট, আমরা আমাদের কাজগুলো কি করছি আমরা সব সময় জানাচ্ছি। আপনার কি কোনো স্মরণকালে কোনো মেমোরিতে আছে যে একটা হেড অফ দ্য গভর্নমেন্টের কোন প্রেস সেক্রেটারি বা প্রতি বছর প্রতি সপ্তাহে 4টা প্রেস কনফারেন্স করেছে? আপনার গত 50 বছরের মেমোরিতে এটা আছে? সেটা দিয়ে আপনাকে তুলনা করছেন। আমি যদি আপনাকে নাইমুল ইসলাম খানের সঙ্গে তুলনা করতে যাই, সেটা তো আসলে আপনার জন্য আমি নাইমুল ইসলাম খান বা আগে যত খান আসেন তাদের আমরা বলছি যে আমরা এটা কেন করছি, আমরা এটা এই জন্য করছি যাতে এই আমাদের একটা ট্রান্সপারেন্সি থাকে, আমরা কি কাজগুলো করছি সেটা যাতে ইন্টারিম গভর্নমেন্ট কি কাজগুলো করছে সেটাকেই প্রেস উইং তুলে ধরছে। বিশেষ করে চিফ অ্যাডভাইজারের অফিসের থেকে যে কাজগুলো হচ্ছে সেটা আমরা প্রতিনিয়ত তুলে ধরছি, এবং সেই অনুযায়ী দেখেন আমরা যেগুলো কাজ করেছি, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি। বাংলাদেশের এমন কোন জার্নালিস্ট নাই যদি বলেন যে আমি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করব, আমরা তাকে ইনক্লুড করছি। তারপরে আমরা প্রতিনিয়ত আমাদের ফেসবুক পেজ আছে, সেইটার মাধ্যমে আমরা সবাইকে জানাচ্ছি আমরা কি করছি, ইন্টারিম গভর্নমেন্ট কি করছে, বা অন্যান্য প্রত্যেকটা পেজের মাধ্যমে যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবগুলোকেই আমরা ইউজ করছি, এবং আমাদের জনগণ সবাই এগুলোতে দেখছেন যে এই গভর্নমেন্ট কি করছে। তো ফলে আমাদের কাজ নিয়ে যে খুব বেশি ধোঁয়াশা আছে তা না, যেটা হচ্ছে যে আপনাদের যেই পরিমাণ আকাঙ্ক্ষা, যত আকাশচুম্বী আকাঙ্ক্ষা
তারা ভাবছেন যে হাসিনা চলে গেছে, এখন যেই যেই ধরনের তার আকাঙ্ক্ষার বাস্তবায়ন তারা দেখতে চাচ্ছেন, সেই জায়গাটা হয়তো হচ্ছে না। আমরা সেই জায়গাটা মানে এটা যেটা ম্যানেজিং এক্সপেকটেশন আমাদের জন্য বিগেস্ট চ্যালেঞ্জ। জি, অনেক ধন্যবাদ শফিক ভাই। ওই যে নাইমুল ইসলাম খান, আপনার কাছে একটা প্রশ্ন। রাজনৈতিক সরি 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 আমি আমি দুঃখিত দুঃখিত আবু সাইদ খান, আমি অত্যন্ত দুঃখিত। আপনার কাছে প্রশ্ন, দেশের রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় কি গণমাধ্যম স্বাধীনভাবে তার অবস্থান তুলে ধরতে পারছে কিনা? আমি আবারও দুঃখিত। গণমাধ্যম তো, আমাদের দেশে গণমাধ্যম কখনো স্বাধীন ছিল, স্বাধীনভাবে তার কার্যক্রম পরিচালনা করছে এমন দাবিটা করা যায় না। তো তার মধ্যে দিয়ে গণমাধ্যম আন্তরিক ছিল কিভাবে তারা ওই অবস্থায়ও তারা কিভাবে দায়িত্ব পালন করতে পারে। সেলফ সেন্সরশিপ বলে একটা জিনিস এটা হয়েছিল, অর্থাৎ নিজের কারণে নিজেরাই বিভিন্ন পরিস্থিতিগত কারণে তারা নিজেদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন সংবাদ আমরা বিগত দিনে পরিবেশন করেছি। তো যেমন কথা বলা যায় না, যেমন একটা ছোট্ট কথা বলি, যেমন এরশাদের আমলে যখন ঘোষণা করা হলো যে হরতাল কিংবা বোমা এগুলো পটকা এগুলো ব্যবহার করা যাবে না, তখন পত্রপত্রিকা লিখেছে যে রাজপথে 10টি কর্মসূচি ফুটেছে, কিংবা হরতালের পরিবর্তে লিখেছে কর্মসূচি পালিত হবে। এইভাবে কৌশলের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে। এটা একটা আমাদের সাংবাদিকরা সে বিভিন্ন সময় একটা কৌশলী অবস্থান গ্রহণ করেছে এবং বিগত সরকারের আমলেও কৌশলী অবস্থান ছিল। সেখানে বিগত সরকারের আমলটা আজকের বাস্তবতা বলতে গিয়ে একটু বলতে হয়, সেখানে দুই ধরনের আমরা দেখেছি। এই অবস্থার মধ্য দিয়ে সাহসিকতার সঙ্গে কৌশলে অনেকে সংবাদ পরিবেশন করেছে, অপরদিকে ভয় এবং প্রলোভনে অনেকেই সরকারের পক্ষ অবলম্বন করেছে। আপনারা সবাই শেখ হাসিনার প্রেস কনফারেন্সের কাহিনী জানেন। সেখানে সাংবাদিকরা যেতেন না, সাংবাদিকদের নেতারা যেতেন, অর্থাৎ সম্পাদকরা হাজির হতেন এবং সেখানে স্তুতির প্রতিযোগিতা হতো, কে কত প্রধানমন্ত্রীকে মানে আচ্ছা ওইটা না, কে কতটা চাটুকারিতা করতে পারে, এই ধরনের ব্যাপারটা ছিল। এবং সেখানে কে কাকে কাছে যেতে পারে, প্রধানমন্ত্রীর কাছে যেতে পারে, এই প্রবণতাটা আমরা লক্ষ্য করেছি। তো আজকে এই ব্যাপারগুলো নেই, কিন্তু ওই যে সেলফ সেন্সরশিপের একটা ব্যাপার, ওইটা তো আমাদের মজ্জাগত হয়ে আছে। আমরা যা লেখা উচিত আমরা অনেকেই লিখতে পাচ্ছি না, তো এইটা একটা মজ্জাগত বিষয় হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আর একটা ব্যাপার, এটা বলতে হয়, মব জাস্টিস বলে একটা ব্যাপার আসছে। তরুণরা সাহসিকতার সঙ্গে তো লড়াই করেছেন, আন্দোলন করেছেন, কিন্তু তরুণদের কোনো কোনো অংশ থেকে এক ধরনের তো মব জাস্টিস অর্থাৎ নিজেরাই বিচার তুলে নেওয়ার একটা প্রবণতাও লক্ষ্য করা গেছে। এটাও কিন্তু সাংবাদিকদেরকে দায়িত্ব পালনের ক্ষেত্রে এক ধরনের হুমকি হয়ে আছে। তো তারপরেও কিন্তু নেই, মানে আগে যেমন ডিজিএফআই বিভিন্ন এজেন্সি তারা হাজির হতেন এবং বিভিন্ন রকম নির্দেশ দিতেন, কিংবা এই সংবাদ ছাপবেন না, এটা করবেন, কিংবা এই সংবাদ ছাপেন, এই ধরনের এটা এখন নাই। কিন্তু আমি গত একটা মিটিং এ বলেছি যে সেখানে আমরা দেখি যে ওইটা প্রবণতা আছে যে সাংবাদিকদের অফিসে অফিসে এখন কিন্তু অনেক এজেন্সি শুভেচ্ছা সফর করছেন। তো এটাও আমার কাছে ভালো লক্ষণ মনে হয় না, কেননা এইটা বন্ধ হওয়া উচিত এবং স্বাধীনভাবে কলমের স্বাধীনতা গণতন্ত্রের স্বাধীনতারই একটা অবিচ্ছেদ্য অংশ, অর্থাৎ তুলি কলম কণ্ঠের স্বাধীনতা এটাকে নিশ্চিত করতে হবে। তবে আমরা অনেকটাই স্বাধীনতা ভোগ করছি, কিন্তু সেলফ সেন্সরশিপের কারণে আমরা অনেক কিছুই বলতে পারছি না। সবকিছুই বলা যায় না, কিন্তু অনেক কিছুই এবার বলা সম্ভব হচ্ছে। সেই দিক দিয়ে আমার মনে হয় যে বাধা ছিল, যে হুমকি ছিল, যে ধমক দেওয়া হতো যে ধরনের, সেই বাধাটা কেটে গেছে। এখন এটা প্র্যাকটিসের ব্যাপার। আসলে সাংবাদিকরা যদি বলি যে খাঁচার পাখিকে
খাঁচার পাখিকে যদি আপনি ছেড়ে দেন, তো স্বাধীনতা দেন, কিন্তু তাকে উঠতে তাকে সময় লাগবে। তো আমরা তো এক ধরনের হুমকি ধমকির মধ্যে ছিলাম, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। কিন্তু আমরা এখন পর্যন্ত মানে কলমের স্বাধীনতা পুরোপুরি কার্যকর করতে পারছি না, কিংবা কণ্ঠের স্বাধীনতা পুরোপুরি কার্যকর হচ্ছে না। এক ধরনের বাধা, মানসিক বাধা, কিংবা কোনো মব জাস্টিসের ভীতি ইত্যাদি কাজ করছে বলে আমার মনে হয়। অনেক ধন্যবাদ। শফিক ভাই, আপনি অবশ্যই উত্তর দিবেন। আপনাকে এটার সাথে একটা সম্পূরক প্রশ্ন করতে চাই, একই সাথে উত্তর দিতে পারবেন আপনি। সাইবার সুরক্ষা আইনের খসড়া হয়েছে, আমরা দেখেছি নতুন মোড়কে পুরনো অনেক ধারা এখানে চলে এসেছে। আমি নিজে একজন প্র্যাকটিশনার, সেই হিসেবে আমি নিজেও বলতে পারি এখানে আসলে অনেক কিছু এসেছে যেগুলো আসলে আগে ছিল। পরোয়ানা ছাড়া তল্লাশি, সাইবার বুলিং এর সংজ্ঞা নির্ধারণ না করা, বুলিং এবং মানহানিকে গুলিয়ে ফেলা, এই বিষয়গুলো এখানে রয়ে গেছে এবং আরো কিছু ডিসক্রিপেন্সিস আছে। আপনি আবু সাইদ খান সাহেবের বক্তব্য থেকে যে পার্টটি উত্তর দিতে যাচ্ছিলেন, সেই সঙ্গে এই বিষয়টির উপর আলোকপাত করবেন প্লিজ। না, উনি একটা কথা বললেন যে এখন ওই যে শুভেচ্ছা সফর হচ্ছে, তা আমাদের বক্তব্য এখানে একদম স্পষ্ট। কেউ কোনো এজেন্সি, সেটা ডিজিএফআই হোক, এনএসআই হোক, ইন্টারিম গভর্নমেন্টের একটা আদেশ আছে যে কোনো ধরনের কেউ যে কোনো নিউজে কোনো ইন্টারভেন করবেন না, কোনো ইনফ্লুয়েন্স করবেন, কোনো নিউজ অর্গানাইজেশনে যে কেউ কোনো ইনফ্লুয়েন্স। আগে যেটা করা হতো যে স্যাক করা হতো তাদের অর্ডারে, অ্যাপয়েন্টমেন্ট করা হতো তাদের অর্ডারে, নিউজ নামানো হতো তাদের অর্ডারে, নিউজ দেওয়া হতো তাদের, করা হতো তাদের অর্ডারে। আমরা এগুলোর একটা কাজও করছি না। ইন্টারিম গভর্নমেন্ট এদের একটা কাজও করছে না। এর ইন্টারিম গভর্নমেন্ট তার যেগুলো উইং আছে, এই যে সেটা যতগুলো ইন্টেলিজেন্স, তাদেরকে স্পষ্ট বলে দিয়েছে যে কোনো ধরনের মিডিয়া ফ্রিডম হানি হয়, মিডিয়া ফ্রিডমকে ব্যারিয়ার হিসাবে যে কোনো কাজ হয়, সেগুলো যেন একটাও কেউ না করে। এই ব্যাপারে আমার মনে হয় যে গত 5 মাসে আপনি যদি প্রত্যেকটা বড় বড় পত্রিকায় যান বা টিভি স্টেশনে যান, যে আপনি জিজ্ঞেস করেন যে কাউকে কোনো ধরনের ইনফ্লুয়েন্স করা হয়েছে কিনা। হ্যাঁ, তো আমাদের বিরুদ্ধে যদি আপনি এই ধরনের অ্যাকুজ করেন, আমরা বলবো যে আমি এটা সত্যিকার অর্থে আমি না। হ্যাঁ, বাট ওই যে শুভেচ্ছা সফরও আপনারা যদি মনে হয় যে এটা ঠিক হচ্ছে না, আপনারা বলেন। কিন্তু আমার আপনাদের যদি এসে বলেন যে না আমরা আপনাদের সাথে বন্ধু হতে চাই, হোক না, কিন্তু আপনার নিউজে যদি ইনফ্লুয়েন্স যদি করে আমাদেরকে জানাবেন। আরেকটা যেটা বললেন যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, সেটা হচ্ছে যে আপনি জানেন যে এটা কতটা পদক্ষভাবে গত সরকার ইউজ করেছে। তো সেটা এসে আমরা ফার্স্টে যে কাজগুলো করেছি তার মধ্যে এটা একটা অন্যতম কাজ ছিল যে এটাকে স্ক্র্যাপ করা, এটাকে বাদ দেওয়া। আমরা সেটা করেছি এবং সেটার আওতায় যতগুলো ফ্রিডম অফ স্পিচের যে কেসগুলো হয়েছিল, যেমন ধরেন কেউ শেখ মুজিবকে ক্রিটিসাইজ করে একটা পোস্ট দিয়েছে, দেখা গেল যে তার 7 বছর জেল হয়ে গেছে। আবার কেউ ধরেন শেখ হাসিনাকে একটা কটাক্ষ করে একটা কথা বলেছে, দেখা গেল তার 10 বছরের জেল হয়ে গেছে। তো এই যে ফ্রিডম অফ স্পিচের রিলেটেড যে কেসগুলো আছে, আমরা প্রত্যেকটা বলছি যে সেগুলো প্রত্যেকটা আমরা উইথড্র করছি, সেটা একটা জিনিস। আর নতুন যেটা আমরা ড্রাফট করছি, এটা আসলে আমরা একটু তাড়াতাড়ি করতে চাচ্ছিলাম, এই জন্য আমাদের অনলাইনটাকে সেভ করতে হবে আমাদের ভালনারেবল পিপলের জন্য। কারা ভালনারেবল পিপল? মেয়েরা আছে, শিশুরা আছে, অনলাইনের বুলিং এর শিকার তো হয়, আপনার ফ্রেন্ডরাই হয়। আপনি জানেন একটা এই যে আন্দোলনের একজন বড় নেত্রী, উনি দেখে তার ফেসবুকে পোস্টে জানিয়েছেন কিভাবে উনি সাইবার বুলিং এর শিকার হচ্ছেন। তো আমরা এটা খুব তাড়াতাড়ি করতে যাচ্ছি। বাট অবভিয়াসলি কারো যদি এরকম থাকে যে যদি বলেন যে না এই সেকশন গুলো প্রবলেম্যাটিক, এটা চেঞ্জ করতে হবে, বা উই নিড গ্রেটার ডিবেট অ্যাবাউট দিস থিং, আমরা ওয়েলকাম করি। আমরা কোনো কিছু ইম্পোজ, ইন্টারিম গভর্নমেন্ট কোনো ধরনের কোনো ইম্পোজ করাতে বিশ্বাস করে না। ইন্টারিম গভর্নমেন্ট ডায়ালগের মাধ্যমে কথা বলতে চায় এবং ডায়ালগের মাধ্যমে এই জিনিসটা শুরু করতে চায়, এবং আমার মনে হয় যে এটা নিয়ে ডায়ালগের স্কোপ থাকবে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ শফিক ভাই। এখানে আবু সাইদ খান, আপনি জাস্ট ছোট করে একটা জিনিস বলবেন যে শাস্তির বিধান যদি কিছু ক্ষেত্রে না রাখা হয়, তাহলে কি বাক স্বাধীনতা মিসইউজ করার প্রবণতা বাড়তে পারে কিনা? কারণ হচ্ছে মিডিয়া রেগুলেশনস বলতেও তো কিছু বিষয় আছে, এটা আপনি যত প্রেস ফ্রিডমের ইনসিওরিটি দেয় এরকম দেশে, কনস্টিটিউশনাল ইনসিওরিটি যেসব দেশে দেয়, সেগুলোতেও কিছু রেগুলেশনস আছে। আমাদের যেহেতু এখনো মিডিয়া, আমি
ম্যাচিওর বলবো না, কিন্তু মিডিয়ার যথেষ্ট আরো ম্যাচিওর অ্যাক্ট করার সুযোগ আছে, এরকম একটা প্রেক্ষিতে আসলে রেগুলেশনের ব্যাপারটা কি রকম হওয়া উচিত তাহলে, এটা আপনি স্বল্প ভাষায় যদি ব্যক্ত করেন। রেগুলেশনের এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ বাধাটা, আইনি বাধাটা দূর হয়ে যায়। রেগুলেশনে যদি কালাকানুনগুলোকে তুলে দেওয়া হয়, তো যেখানে বিভিন্ন কারণে যেসব হয়রানি হয়েছিল, যেটা শফিক সাহেব বললেন যে শেখ হাসিনাকে একটু সে বাঁকা সে বক্রোক্তি করলেও তাকে সাজা দেওয়া হতো। তো এই ব্যাপারগুলো, যে আইনের বাধাগুলো তুলে দেওয়া একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু আইনের বাধা ছাড়াও কিন্তু অপপ্রয়োগ হওয়ার সুযোগ আছে, কেননা সব আইনই, ভালো আইন দিয়েও অপপ্রয়োগ হতে পারে। আর একটা হচ্ছে যে পুরোপুরি স্বাধীনতা, এটা কিন্তু একটা সংস্কৃতির ব্যাপার, এটা সেই পরিবেশটা দরকার এবং এটা আয়ত্ত করতে হয় যে কিভাবে সে সংবাদপত্রের স্বাধীনতাটাকে ধারণ করবে, আয়ত্ত করবে। এটা ধারণ করার জন্য একটা প্র্যাকটিস লাগে, সময় লাগে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে আইনি বাধাটা একটা বড় বাধা। তারপরে হচ্ছে রাষ্ট্রযন্ত্রের থেকে বাধা, হুমকি ধমকি আর একটা বাধা, আর একটা হচ্ছে নিজের থেকে বাধা। যেমন অনেক সময় আমি বলি, যেমন আমরা অনেক সময় খেয়াল করেছি যে ধরুন সাংবাদিকরাও আগ বাড়িয়ে দালালি করেছে, সাংবাদিকরা টু পয়স কামানোর চেষ্টা করেছে, অনেক জায়গায় পথ হারিয়েছে। মানুষ পথ হারাতে পারে কিংবা কেউ দুর্নীতি করতে পারে, কিন্তু সমাজের কিছু কিছু জায়গা আছে, সাংবাদিকতা, শিক্ষকতা, তো এই ধরনের লোকেরা যখন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে তখন সেটা সমাজের জন্য ভয়াবহ রূপ নেয়। রাজনীতির লোকেরা, যেমন রাজনীতির লোকেরা যদি দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে সেই সমাজ আপনি আপনি বাঁচাতে পারবেন না, কেননা রাজনীতি তো সবকিছুরই নেতা। এটা তারা দেশ পরিচালনা করে, অর্থনীতি পরিচালনা করে, তারা স্বাস্থ্য খাত পরিচালনা করে, সব ক্ষেত্রে। অতএব রাজনীতি যদি পচে যায় তাহলে দেখা যাবে যে একটু মুক্ত হওয়াটা কঠিন। ঠিক তেমনই করে সাংবাদিকতা, শিক্ষকতা, এই ধরনের কার্যক্রমের সঙ্গে যারা যুক্ত, তাদের ভিতর যদি অধপতন, নৈতিক অধপতন আসে, তাহলে আপনা আপনি স্বাধীনতা অনেকটাই ক্ষুণ্ণ হয়ে যায়। অতএব আমার কাছে মনে হয় সবগুলো শর্ত পূরণ করা এবং একটা সংস্কৃতি, স্বাধীনতা সংবাদপত্র চর্চার একটা সংস্কৃতি গড়ে তোলা, এটা জরুরি। অনেক ধন্যবাদ। মাহাদি আমিন ভাই, আপনি জাস্ট ছোট করে ব্যাখ্যা করবেন যে সিএসএ নিয়ে বিএনপির অবস্থান কি, সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে বিএনপির অবস্থান কি, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপির অবস্থান কি হবে? ধন্যবাদ। আমরা তো যে কোনো ড্রাকোনিয়ান আইনের বিরুদ্ধে সবসময় লড়ে এসেছি, শুধু কোনো কালো আইন যেখানে কোনো এই পুরাতন কালাকানুন আসবে। আপনার প্রশ্নই ছিল যে একই জিনিসই কি আবার ঘুরে ফিরে আসছে নাকি, সবসময় এর বিরুদ্ধে অবস্থান নিব, সেটাই স্বাভাবিক। আমাদের এই দীর্ঘদিনের যে ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম, তা তো গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। সুতরাং যে কোনো আইন যদি সে অধিকারকে বাধাগ্রস্ত করে, অবশ্যই আমরা তার বিরুদ্ধে অবস্থান নিব। এ পর্যায়ে আপনার কাছ থেকে শুরু করছি মাহাদি ভাই। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানকে তারুণ্যের অহংকার হিসেবে পরিচিত করিয়ে দেওয়া হয়। বর্তমান প্রেক্ষাপটে তিনি কি তারুণ্যকে বা তারুণ্যের স্পিরিটকে ধারণ করতে পারছেন বলে আপনি মনে করেন? আপনি তার একজন উপদেষ্টা। তথ্য উপাত্ত তো তাই বলে, উনি এখনো তারুণ্যকে অন্য যে কোনো সময় চাইতে বরং আরো বেশি শক্তিশালী ভাবে ধারণ করেন। যে গণ অভ্যুত্থান হলো, তার একটা মৌলিক অনুষঙ্গ ছিল কোটা আন্দোলন। সেই কোটার বিষয়ে 2024 সালে আন্দোলন হয়েছে, 2018 সালে আন্দোলন হয়েছে। বাংলাদেশের প্রথম সারির রাজনৈতিক নেতা হিসেবে সবার আগে 2014 সালে পাবলিকলি উনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে কোটা বাংলাদেশে যেটা আছে সেটা অবাস্তব এবং সেটা কোনোভাবেই 5%-এর বেশি হওয়া উচিত না। আমাদের তরুণরা যখন মাঠে নামে, এটা নিয়ে রাজপথে আন্দোলন শুরু করে, তারও অনেক আগে তিনি তারুণ্যের এই চাহিদাটা উপলব্ধি করতে পেরেছিলেন। একইভাবে যদি আমরা দেখি, গণ অভ্যুত্থানে 9 দফা, 8 দফা সবকিছু হয়ে তরুণরা শেষ পর্যন্ত যে এক দফায় উপনীত হয়, চূড়ান্ত আন্দোলন হয়, ফ্যাসিবাদের পতন হয়, শেখ হাসিনা পালিয়ে যায় এক দফার উপর ভিত্তি করে। সেই এক দফা কিন্তু আমাদের তারুণ্যের অহংকার বলছেন যেমন তারেক রহমানই ঘোষণা করেছিলেন, তাও অনেক আগে। তার মানে তরুণরা যেটা চিন্তা করেন তারও অনেক আগে কিন্তু সেটা তিনি উপলব্ধি করেন। সংস্কারের ক্ষেত্রেও সেম। 8ই আগস্ট যখন ওনারা শপথ নিলেন, অনেক তরুণ তখন প্রথমবারের মতন সংস্কারের কথাটা বলা শুরু করেন। তার আগে হয়তো তারা সংস্কার কি সেভাবে কখনো চিন্তাও করেন নাই। আমাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু সেই 2022 সালে, 23 সালে তখনই সংস্কারের বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং প্রস্তাবনা দিয়েছিলেন, যার উপর ভিত্তি করে
আজকের যারা তরুণ তারা সংস্থান নিয়ে কথা বলছে। এর পাশাপাশি আরো একটা প্রশ্ন, আমি যদি ইমপ্লিসিট ভাবে বুঝি যে তারুণ্যের সংজ্ঞা আসলে কি, তারুণ্যের সংজ্ঞার ভিতর কি ছাত্রদল পড়ে না? বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন যেখানে তরুণরা রয়েছেন, গত 16 বছরে আমার গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি ত্যাগ সংগ্রাম করেছে, সেই ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তো তিনি। সুতরাং রাজনৈতিক ভাবে আমরা বলি, সংস্কারের দিক থেকে আমরা বলি, রাষ্ট্র পরিচালনার দিক থেকে আমরা বলি, সব ক্ষেত্রে আমার মনে হয় যেন তারেক রহমান তারুণ্যকে ধারণ করেন। এবং এর পাশাপাশি কোটার যে সমস্যা সেটাকে কিন্তু শুধু 2014 সালে উপলব্ধি করেননি, সেটা সমাধানও দিয়েছেন। আপনি যদি দেখেন আমাদের 31 দফার একটা মৌলিক অনুষঙ্গ হচ্ছে যে ইনশাল্লাহ বিএনপি যখন রাষ্ট্র পরিচালনা আসবে, যারা শিক্ষিত বেকার, যাদের চাকরি নেই, চাকরি না পাওয়া পর্যন্ত 1 বছর পর্যন্ত তাদের জন্য বেকার ভাতার ব্যবস্থা করা হয়েছে। তার মানে কি, আমরা চাই যে তারুণ্য তাদের জন্য কর্মসংস্থানের প্রেক্ষাপট তৈরি হয় এবং কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত রাষ্ট্র যেন ওনাদের জীবন জীবিকার দায়িত্ব পালন করে। এর পাশাপাশি কিন্তু আমাদের 31 দফা, যেটা নিয়ে অনেকদিন ধরে কাজ করেছেন উনি, সেখানে কিন্তু বারবার ঘুরে ঘুরে বিকেন্দ্রীকরণের কথা এসেছে, কর্মসংস্থানের কথা এসেছে। সেখানে আমরা বলেছি কি, আমাদের নেতার যে প্রস্তাবনা সে অনুযায়ী বাংলাদেশে ইনশাল্লাহ বিএনপি সরকার যখন আসবে তখন আমরা বহু ভাষা সৃষ্টি করব। অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থী যেন বাংলা এবং ইংলিশের বাইরে ফ্রেঞ্চ, জার্মান, অ্যারাবিক বা অন্য যে কোনো থার্ড এবং ফোর্থ ল্যাঙ্গুয়েজ শিখতে পারে। এই শিক্ষাগুলোর মাধ্যমে কি হবে, বাংলাদেশে বসে থেকে তারা বিশ্ব নাগরিক হতে হবে, বিশ্ব নাগরিক হিসেবে বিশ্বের যে কোনো জায়গায় কাজের সুযোগ তৈরি হবে। অনেক তরুণ রয়েছে যাদের একটা বড় দাবি ছিল যে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর জন্য পেপাল শুরু করা। এটা শেখ হাসিনার সময়ে গত 16 বছরে করতে পারেনি। আমাদের নেতা সুস্পষ্ট বক্তব্য হচ্ছে বাংলাদেশ ইনশাল্লাহ বিএনপি সরকার আসলে ফাস্ট ট্র্যাকে পেপাল ইন্ট্রোডিউস করবে। সুতরাং আমাদের নেতার কাছে তারুণ্যের যে চাহিদা সেটা বলা লাগে না, উনি উপলব্ধি করেন। উনি একটা আইটারেটিভ প্রসেসে তৃণমূলের ক্ষমতার মাধ্যমে সকল শ্রেণী পেশার অংশ হিসেবে তারুণ্যের ক্ষমতায়নের মাধ্যমে তাদের যে চেষ্টা, তাদের যে প্রত্যাশা, সেটি ইনশাল্লাহ বিএনপি সরকারের মাধ্যমে প্রাপ্তির মেলবন্ধন ঘটাবে, সেটা আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। মাহাদি ভাইকে ধন্যবাদ। এ পর্যায়ে আমি আবু সাইদ খান আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। আপনার কি মনে হয় যে একটা কথা 1/11 সরকারের সময় অনেক প্রচলিত ছিল, -2 একটা প্রক্রিয়া, যা আমরা অনেকে অনেক কিছু শুনেছি, আমরা তো তখন অনেক ছোট ছিলাম, আমরা হয়তো পড়েছি, আপনারা সাংবাদিকতা করার প্রেক্ষিতে অনেক কিছু হয়তো সামনে থেকে দেখেছেন। এখন অনেকে বলছে যে -1 তো হয়ে গেছে, -2 এর প্রক্রিয়া চলমান, 1/11 বর্তমান প্রেক্ষাপট, আপনি কি মেলাতে পারেন কিছু? রাজনৈতিক পক্ষ থেকেও এরকম একটা কথা কিছুদিন আগে একজন দায়িত্বশীল রাজনীতিকরা বলেছিলেন, -2 প্রক্রিয়া এখনো চলমান। ঘর পোড়া গরু সিঁদুরে ব্যাগ দেখলেও ভয় পায়। আমার কাছে এমন মনে হয় না যে এখানে -2 ফর্মুলা বলে কিছু রয়েছে। কেননা এই আজকের সরকার এটা হচ্ছে আন্দোলনের ফসল, অভ্যুত্থানের ফসল সরকার। অতএব এই সরকার এর এই ধরনের প্রবণতা নেই, বরং এই সরকার স্পষ্ট করেছে যে যত দ্রুত, অর্থাৎ 1 বছর। আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি, এটা প্রয়োজনীয় না যে -2 আসলে সরকারের পক্ষ থেকে আসবে, ডিপ স্টেট বলে অনেক কিছু থাকে, এটা আপনারা আমার থেকে ভালোই বুঝবেন। না, সরকারের সে বাইরে তো জনগণ আসলে কাকে রাজনীতিতে রাজনীতি আনবে কিংবা বাদ দেবে এটার এখতিয়ার জনগণ। অর্থাৎ নির্বাচনের মধ্যে যখন সিদ্ধান্ত হবে তখন -2 কোনো সুযোগ নেই, কিংবা -1 যাই বলেন, এই সুযোগটা নেই, বরং রাজনীতি প্রক্রিয়ার বাইরে এটা হতে হয়। তো যেহেতু রাজনৈতিক প্রক্রিয়াকে এই সরকার সমুন্নত রাখতে চাইছে, অতএব এই সরকারের মাধ্যমে -2 এই ধরনের ফর্মুলার ব্যাপারটা আমার কাছে মনে হয় না। অনেক ধন্যবাদ। -2 ব্যাপারে আপনি কিছু বলতে চান শফিক ভাই? এটা নিয়ে কথা হয়েছে তাই আমি কথা বলছি। না, আমাদের কোনো কারো মাইনাস করার কোনো আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট, আপনি জানেন ওনারা 5 মাসে এরকম কোনো কথা বলেননি, এবং সেই বিষয়ে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট শফিক ভাই, আমি একটু দ্বিমত পোষণ করি। 53 বছরে কেন কিছু করতে পারলো না, কেন আমাদের এখানে বসতে হচ্ছে, করতে হচ্ছে, কেন গুলশান সোসাইটির বায়ু দূষণের প্রোগ্রামে আমার আসতে হবে, এই কোট করছি আমি, এটা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টার সরাসরি বক্তব্য, তাকে যখন সাংবাদিক ভাইরা প্রশ্ন করেছেন নির্বাচন কেন্দ্রে। না, এটা আসলে আপনি আমার পয়েন্ট অফ ভিউটা আমি একটু বলি যে সাধারণ নাগরিক হিসেবে এটা যেটা হয়েছে যে একটা অনেক ক্ষেত্রেই, যেমন ধরেন আমাদের যেটি কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা যে কলাপস করলো, এটার জন্য দায়ী কারা? অবশ্যই 1 নাম্বার দায়ী শেখ হাসিনা, কিন্তু এটার জন্য কিছুটা দায় তো অন্যান্য পলিটিক্যাল পার্টিরও আছে।
তো সেই জন্য ব্রডার পার্সপেক্টিভে উনি পলিটিক্যাল পার্টিগুলোর যে ফেইলুরটা সেটা উনি বলেছেন, এবং আমার মনে হয় যে এইটা কারেন্ট কনটেক্সটে পলিটিক্যাল পার্টিগুলো তো তাদের মানে তাদের ফেইলুর কি কি আছে সেটা নিয়েও তো বলা উচিত, ঠিক না? আমরা তো একটা যেই সোসাইটিতে যেতে চাচ্ছি, যেই জায়গায় যেতে চাচ্ছি, সেখানে তো যাতে এই যে সমস্যাগুলো আগে যেটা হয়েছে যেটা যাতে রিপিট না হয় সেই সেই বন্দোবস্তুতে তো আমরা যেতে চাচ্ছি। তো এটার মধ্যে কোনো কোনো আমার মনে হয় যে যে উনি খুব কোনো একটা বাজে কোনো রিমার্ক করেছেন। বাট আমরা দেখেন ইন্টারিম গভর্নমেন্ট প্রথমে আসার পরের থেকে কোনো ধরনের কোনো এই বিষয়ে একটা আমার মনে হয় না যে খুব চিফ অ্যাডভাইজারের অফিস থেকে বলেন বা ইন্টারিম গভর্নমেন্টের ক্যাবিনেট থেকে বলেন এরকম কোন স্টেটমেন্ট এসছে যে তারা মাইনাস করতে চান। তবে একটা জায়গায় আমরা মাইনাস করতে চাই, যারা জুলাই আগস্টের খুনে জড়িত ছিল তাদের এই দেশের কোনো পলিটিক্স করার কোনো রাইট নাই। আমি মনে করি যারা খুনে জড়িত, যারা বাংলাদেশের থেকে প্রতি বছর $16 বিলিয়ন সাইফন অফ করেছে, বিদেশে পাচার করেছে, দেশটাকে ফোকলা করেছে, এবং এই যে আজব আজব মানে ভয়ানক রকমের ডেভেলপমেন্ট প্রজেক্ট করে লুটপাট করেছে, তাদেরও এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। আমি মনে করি এই ব্যাপারে আমাদের কনসেনসাস হয়ে গেছে। এই ব্যাপারে গণভোট করলেও এটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। শফিক ভাইয়ের কাছে আবারও প্রশ্ন, রিজিওনাল কোঅপারেশনের দিক থেকে ইন্টারিম গভর্নমেন্টের পজিশনটা কি? শেয়ার্ড ইন্টারেস্ট এনশিওর করতে সরকার কি আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কাজ করছে কিনা? কারণ এই বর্তমান সরকারের মেয়াদ যে কয়দিনই হোক তারা যে জায়গাতে রেখে যাবে শেখ হাসিনা রেজিম থেকে খুবই ডিফারেন্ট, এবং তা পরবর্তী সরকারের জন্য একটা স্টার্টিং পয়েন্ট হবে। সেক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি? না, এটার ব্যাপারে আপনি জানেন প্রফেসর ইউনূস তার ডিউটি নেওয়ার পরের থেকেই উনি কয়েকটা বিষয়ে খুবই স্পষ্ট বলেছেন। একটা বিষয় হচ্ছে যে উনি সার্কের রিভাইভাল চাচ্ছেন, এটার ব্যাপারে উনি অনেক কথা বলেছেন। উনি ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে যারা সার্কের দু একজন দেশের যারা লিডার ছিলেন তাদের সাথে কথা বলেছেন, অন্যান্য ইভেন D8 যে কথা বলেছেন, উনার এটা একটা সেন্ট্রাল আইডিয়া, এটা ফরেন পলিসির ব্যাপারে উনার একটা বলিষ্ঠ আইডিয়া। উনি বারবার বলছেন যে সার্ককে রিভাইভ করতে হবে। সার্কের রিভাইভ হলে যেটা হয় যে সাউথ এশিয়ার মধ্যে যারা যারা ছোট দেশ তাদের একটা মর্যাদার জায়গা তৈরি হয়। এটা যাতে আপনি কেউ বড় কোনো দেশ ডিকটেট না করতে পারে যে কি হয়, এটা সবাই আমরা সমান, আমরা একটা ইকুইটির একটা বিষয় আছে যে আমি, এবং এটা পুরো আপনি যেমন ধরেন একটা জিনিস কি এটা নিয়ে অনেক বলা হয় যে না এখানে যে বিটারনেস আছে, যে বিকারিং আছে, সেটা দিয়ে এই সার্কটা এগোনো যাচ্ছে না। এটা কিন্তু টোটালি একটা মানে আমি বলবো যে রিগ্রেসিভ কথা। এই জন্য আপনি ইউরোপের হিস্ট্রি দেখেন, ইউরোপে এক একটা দেশ আর একটা দেশের সাথে কতবার যুদ্ধ করেছে। তো ওরা যদি একটা সাকসেসফুল ইউরোপিয়ান ইউনিয়ন করতে পারে, আমরা কেন পারবো না? প্রফেসর ইউনূস এটা বারবার বলেছেন। আবার ইন্ডিয়ার ক্ষেত্রে, যেহেতু ইন্ডিয়া আমাদের সবচেয়ে লার্জেস্ট নেইবার, আমাদের 3 পাশ দিয়েই ইন্ডিয়ার সাথে আমাদের বর্ডার, ইন্ডিয়ার ক্ষেত্রে উনি কিন্তু বারবার একটা স্পষ্ট জানিয়েছেন যে ইন্ডিয়ার সাথে আমাদের আমরা ভালো সম্পর্ক চাই। কিন্তু এই ভালো সম্পর্কটা কিসের ভিত্তিতে হবে? এটা হবে ন্যায্যতা, সমতা এবং মর্যাদা। আপনি আমাকে মর্যাদার সাথে দেখবেন, আমি আপনাকে মর্যাদার সাথে দেখব। যেটা আগের গভর্নমেন্টের সময় বাংলাদেশের মানুষ জানে ছিল কিনা এটা সবাই জানেন, ঠিক না? তো সেই জায়গায় আমার মনে হয়, এবং আরেকটা জিনিস উনি বলেছেন খুবই স্পষ্টভাবে, উনি আসিয়ানের মেম্বার হতে চান। আসিয়ান দেখেন রিজিওনাল কোঅপারেশনের ক্ষেত্রে আসিয়ান খুবই একটা রোল মডেল, একটা রোল মডেল। সেই জায়গায় যেটা হচ্ছে যে আসিয়ানের থেকে যাওয়ার জন্য উনি আনোয়ার ইব্রাহিমকে বলেছেন, অন্যান্য যারা লিডার ছিলেন তাদেরকে বলেছেন, বলে তাদেরকে একটা উনি সাপোর্টটা গ্যাদার করার চেষ্টা করছেন। কারেন্ট স্টেজে যেটা হচ্ছে যে তাদের সাথে আমরা সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার একটা অবস্থান তৈরি হয়েছে, হয়তো আমরা এটা হচ্ছি, কিন্তু আমরা আসলে চাই ওদের ফুল মেম্বার। ফুল মেম্বার হলে যেটা লাভ হবে, আমার ট্রেড বহুগুণ বেড়ে যাবে, আমাদের ইকোনমি মানে আমাদের মানুষের জন্য যে জব তৈরি হবে, মিলিয়নস অফ জব তৈরি হবে। তো সেই জায়গাটা নিয়ে এবং এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে আসিয়ানের একটা ম্যাপ আছে, যে ম্যাপটাকে সংশোধন করে এই বাংলাদেশের এই রিজিয়নটাও দেখাতে হবে যে এটা সাউথ ইস্ট এশিয়ার সাথে সংযুক্ত। সেটা যদি আমাদের করতে পারি
এটা হবে আমাদের জন্য বিগেস্ট অ্যাচিভমেন্ট, এবং উনি এটার জন্য খুব কাজ করে যাচ্ছেন। অনেক ধন্যবাদ শফিক ভাই। এই বিষয়ে মাহদি আমিন ভাইয়ের কাছে জানতে চাইবো, সাউথ এশিয়ান নেইবারহুড সবসময় আসলে ক্রিটিক্যাল ছিল, বিশেষ করে বাংলাদেশের জন্য, এবং রিসেন্ট টাইমসেও আসলে বিভিন্ন কারণে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও বিভিন্ন কারণে এটা ক্রিটিক্যাল অবস্থায় আছে। আমরা গত রেজিমের মতো একটি নতজানো পররাষ্ট্রনীতিতে এখন আর নেই। তো বিএনপি পররাষ্ট্রনীতিটা আসলে কেমন হবে? সাপোজেডলি একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে পারে। ইতিমধ্যে আমাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ঘোষণা করা হয়েছে, সেখানে এর অনেকটাই হাইলাইট করা আছে। বিএনপির একটা কমন ফিলোসফি যেটা আছে ফরেন রিলেশনস এর ক্ষেত্রে, যে বিদেশে আমাদের সবাই বন্ধু কিন্তু কোনো প্রভু থাকবে না। অর্থাৎ আমাদের যে কোনো সম্পর্ক, সেটা বাইল্যাটারাল হতে পারে, মাল্টিল্যাটারাল হতে পারে, সব প্ল্যাটফর্মে সেটা হবে সমতা, ন্যায্যতার ভিত্তিতে। সেখানে আমরা নিশ্চিত করবো ইকুয়ালিটি থাকে, ফেয়ারনেস থাকে, জাস্টিস থাকে, রেসিপ্রোকাল হয়। তো প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা পানির ক্ষেত্রেই হোক, সেটা আমাদের দ্বিপাক্ষিক নিরাপত্তার ক্ষেত্রে হোক, সেটা আমাদের ট্রেড এন্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হোক, আমরা সবসময় একটা ব্যালেন্স রিলেশন চাই। এটাই যথেষ্ট আমার মনে হয়। অনেক ধন্যবাদ। আবু সাইদ খান, আপনার কাছে এই বিষয়ে একটা প্রশ্ন। আমাদের ইলেকশনে আমরা রাজনৈতিক দল বলেন, সাংবাদিক মহল বলেন, সাধারণ মানুষ বলেন, সবার মধ্যে একটা পারসেপশন থাকে ইলেকশন ইনফ্লুয়েন্সড বাই ফরেন গভর্নমেন্টস, বা বিদেশি প্রভুদের কাছে যাওয়া, দূতাবাসে, এমবাসি পাড়াতে ঘোরাফেরা করা, এই জাতীয় অনেক কথাবার্তা হয়। তো সামনে যে নির্বাচনটা হবে, সে ব্যাপারে আপনার কি মনে হয়? শোনা যাচ্ছে? শুনুন, যখন ক্ষমতাটা জনগণের কাছে থাকে না, কিংবা জনগণের ভোটের উপর যখন রাজনৈতিক দলগুলোর আস্থা থাকে না, তো বিশেষ করে যখন কোনো বড় দল ক্ষমতায় থাকার জন্য, তখন তারা ফরেন পাওয়ারের সঙ্গে যোগাযোগ করে, তাদের সমর্থন আশা করে। কিন্তু যখন জনগণের উপর ভরসা রাখলে তো এটা হয় না। আর একটা প্রবলেম হয়ে গেছে আমাদের, যেমন এটা আমি খোলামেলাই বলি, যেমন ভারতের সাথে রিলেশনের ব্যাপারটা। তো এখানে রিলেশনটা হবে পিপুলস টু পিপুল, এখানে রিলেশনটা হবে রাষ্ট্রিক, কিন্তু এখানে সেটা হচ্ছে যেন দলের সঙ্গে দলের, অর্থাৎ মোদী সরকারের সঙ্গে শেখ হাসিনা সরকারের রিলেশন ছিল। এইটা একটা সমস্যা তৈরি হয়েছে। তো এই সমস্যা হচ্ছে যে তখন শেখ হাসিনার গভর্নমেন্টের সমস্ত অপকর্ম তারা ছাপাই গিয়েছে, কিংবা এক ধরনের সমর্থন দিয়েছে, এবং যেটা অযাচিত ভাবে এই সমর্থনগুলো এসছে, এটা একটা বাধা। যদিও ভারতের পররাষ্ট্রনীতিতে দুটো টেন্ট আছে। একটা হলো আইকে গুজরাল, উনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং প্রধানমন্ত্রী ছিলেন, তখন একটা ডক্টরিন হচ্ছে যে রাষ্ট্রগুলোর সঙ্গে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সৌভ্রাতৃত্ব, অর্থাৎ সুসম্পর্ক গড়ে তোলা, এইখানে আঞ্চলিক উন্নয়নের জন্য এটা দরকার। আর একটা ট্রেন্ড আছে যে একটা বড় ভাই সুলভ আচরণ, এবং সেই বড় ভাই সুলভ আচরণের কারণেই ভারতের সঙ্গে তো শ্রীলঙ্কার দূরত্ব হয়েছে, নেপাল, তো মালদ্বীপ, এমনকি ভুটানের সঙ্গে এখন চীনের যোগাযোগ বাড়ছে, ভারতের সঙ্গে এক ধরনের টানাপোড়েন তৈরি হচ্ছে। তো এই ব্যাপারটা ভারত একমাত্র এখানে রাজনৈতিক সমর্থনের বিনিময়ে শেখ হাসিনা তাকে সমর্থন দিয়েছিল, যে কারণে আমরা নর্থ ইস্টে যে তাদেরকে ট্রানজিট সহ সমস্ত রকম সুযোগ সুবিধা দিয়েছি। আমি সুযোগ সুবিধা ট্রানজিট দেওয়ার বিপক্ষে না, কিন্তু পক্ষান্তরে আমাদের যেটা পাওয়ার দরকার ছিল, যেমন পানির ন্যায্য হিস্সা, তিস্তা চুক্তি, এগুলো বাস্তবায়ন হয়নি। তো এই যে জায়গাটায় এক ধরনের দূরত্ব কিন্তু ভারতের সঙ্গে আমাদের তৈরি হয়েছে, এবং মানুষের ধারণা হচ্ছে, এবং বাস্তবতাও তাই, যে শেখ হাসিনার সরকারকে ভারতের এক ধরনের সমর্থন ছিল, এবং সেটা প্রকারান্তরে, আচার আচরণে এবং বিভিন্ন তাদের ভূমিকার মধ্য দিয়ে ফুটে উঠেছে। এই জায়গা থেকে আমার মনে হয় পররাষ্ট্রনীতির জায়গাটা যদি আমি বলি, যে সেটা আমাদের হবে জনগণের সঙ্গে জনগণের বন্ধুত্ব, রাষ্ট্রিক সুসম্পর্ক, এখানে দলের সুসম্পর্ক নয়। এটি হওয়া উচিত বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। আমি এ পর্যায়ে আবারও মাহদি ভাইয়ের কাছে জানতে চাই যে উপমহাদেশের বাস্তবতায় ডাইনাস্টিক পলিটিক্স বা পরিবারতান্ত্রিক রাজনীতি একটা খুবই চলে আসছে, চলছে, ভবিষ্যতে হয়তো চলতে থাকবে, এরকম একটা বিষয়।
কিন্তু বর্তমান নতুন বন্দোবস্তর কথা যেটা বলা হচ্ছে, সেই জায়গায় কি এই জায়গাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তিনি এই বিষয়টাকে তিনি কিভাবে ট্যাকেল করবেন? আর নতুন বন্দোবস্তের ক্ষেত্রে ডাইনাস্টিক পলিটিক্সকে প্রশ্নবিদ্ধ করা হয়, এটা আমরা যদি ভারতেও দেখি, আমরা যদি পাকিস্তানেও দেখি, এই ট্রেন্ড চলছে। তো উনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন বা এই বিষয়ে ওনার মনোভাব কি? ভারতীয় উপমহাদেশের বাস্তবতায় আপনি যেটা বললেন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এইসব জায়গায় ডাইনাস্টিক পলিটিক্সের একটা কালচার কম বেশি রয়েছে। আমরা আসলে পরিবারতান্ত্রিক রাজনীতির সে অংশটুকুই প্রশ্ন করব যেখানে আমরা দেখব একজন অপরিচিত মানুষ, যার হাতে সেরকম জনসম্পৃক্ততা নাই, যার জনগণের ভিত্তি নাই, দলের ভিতর গ্রহণযোগ্যতা নাই, হুট করে উঠে বসে হয়তো এমপি হয়ে গেলেন, মন্ত্রী হয়ে গেলেন, উপদেষ্টা হয়ে গেলেন। সেই পরিবারতান্ত্রিক রাজনীতি কখনই কারো কাছে কাম্য না। অন্যদিকে যদি এমন হয় যে কোনো একজন নেতা যার জনসম্পৃক্ততা রয়েছে, দলের সর্বস্তরে সর্বোচ্চ গ্রহণযোগ্যতা রয়েছে, দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন, দেশের মানুষের জন্য রাজনীতি করে আসছেন, কাজ করে আসছেন, সুতরাং সেই গ্রহণযোগ্যতা স্বাভাবিকভাবেই তাকে অনেকটুকু এগিয়ে দিবে, সেটাই স্বাভাবিক। আমরা যদি আপনি যে প্রশ্ন করলেন সুনির্দিষ্টভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিকে তাকাই, আমার মনে হয় পরিবারতান্ত্রিক রাজনীতিতে উনি শুধু বাংলাদেশে না, গোটা বিশ্বে একটা নজিরবিহীন উদাহরণ। কারণ 36 বছর রাজনীতি করার পর 1988 সাল থেকে উনি ফর্মালি পলিটিক্স শুরু করেন। আজ পর্যন্ত তিনি এমপি হননি, মন্ত্রী হননি, উপদেষ্টা হননি। পরিবারতান্ত্রিক রাজনীতিতে এটা নজিরবিহীন। আমরা দেখেছি যে উনি যখন ঢাকা ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ছিলেন, ইন্টারন্যাশনাল রিলেশনস পড়তেন, সুরাচার এরশাদের সেই সময়ে উত্তাল ক্যাম্পাসে ওনার বিরুদ্ধে আঘাত এসেছে, ওনাকে বিভিন্ন সময় সহিংসতার শিকার হতে হয়েছে। তারপরও কিন্তু উনি বাংলাদেশ ছেড়ে যাননি, এই ঢাকার বুকে থেকে উনি ওনার পড়াশোনা করেছিলেন। ফর্মালি উনি 1988 সালে বগুড়া জেলার গাবতলী উপজেলায় একজন সাধারণ সদস্য হিসেবে তৃণমূল থেকে ওনার রাজনীতি শুরু করেছেন। সুতরাং অবশ্যই ওনার বাবা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন, মহান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডারের ভূমিকা পালন করেছিলেন, ওনার মা 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। সবকিছু ওনাকে অ্যাডভান্টেজ দিয়েছে, কিন্তু সেই অ্যাডভান্টেজকে উনি কখনো এক্সপ্লয়েট না করে উনি তৃণমূলের নেতা হিসেবে থেকে গিয়েছেন। 1988 সালের পর থেকে যদি আমরা দেখি, 1991 সালে নির্বাচনে, 1996 সালে নির্বাচনে তিনি, ওনার মা তৎকালীন আপসী নেত্রী বেগম খালেদা জিয়া 5টি করে 10টি আসনের নির্বাচনী দায়িত্ব পরিচালনা করেছিলেন এবং প্রত্যেকটাতে কিন্তু তিনি বিপুলভাবে বিজয়ী হয়েছিলেন। তিনি নিজে নির্বাচনে অংশগ্রহণ করেননি, অথচ করার সুযোগ ছিল। যদি 1991 সালে অনেকটা অপরিচিত অবস্থা উনি রাজনীতিতে চলে আসতেন, এমপি হয়ে যেতেন, সেটা নিয়ে প্রশ্ন করা যেত। কিন্তু আজকে 2024 সালে 36 বছর রাজনীতি করার পরও উনি কোনো রাষ্ট্রীয় পদ কেন নেননি, আমার মনে হয় সেটা আজকে বড় জিজ্ঞাসা হওয়ার কথা। 2001 সালে যে নির্বাচন হয়, সেখানে কিন্তু বিএনপির যে জোট সরকার হয় তার মূল নেপথ্যের কারিগর ছিলেন তিনি। 96 থেকে 2001 সালে বিএনপি যখন বিরোধী দল ছিল, তখন থেকে নির্বাচনটাকে ঢেলে সাজিয়েছিলেন, পরিচালনা করেছিলেন। 2001 সালে সেই নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করে। খুব স্বাভাবিকভাবে ওনার উপর প্রচন্ড চাপ ছিল এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য। উনি সেটা করেন নাই। উনি নিজে ইলেকশনও রান করেন নাই, উপনির্বাচনে মনোনীত হয়ে এমপিও হন নাই, মন্ত্রীও হন নাই, কোনো রাষ্ট্রীয় পদ নেন নাই। 2001 থেকে 2006 সালে সে পুরো সময়টাতেই উনি রাষ্ট্র পরিচালনায় না গিয়ে দলকে গুছিয়েছেন, তৃণমূলের দলকে শক্তিশালী করেছেন, সকল শ্রেণী পেশার মানুষের কাছে ছুটে গিয়েছেন। বাংলাদেশের এমন কোনো জেলা নাই, এমন কোনো উপজেলা নাই যেখানে জনাব তারেক রহমান যান নাই, তৃণমূল মানুষের সমস্যাটা উপলব্ধি করার চেষ্টা করেন নাই। তার কারণেই কিন্তু দেখা গিয়েছে যে বাংলাদেশে যারা উন্নয়ন চান না, বাংলাদেশে যারা গণতন্ত্র চান না, তিনি তাদের শত্রুতে পরিণত হন। আমরা দেখেছি 111 হয়েছে, সেখানে তার বিরুদ্ধে কি অমানবিক নিপীড়ন হয়েছে। স্বাভাবিকভাবেই সেই নিপীড়নের পরে উন্নত চিকিৎসার জন্য ওনার দেশের বাইরে যেতে হয়েছে। সেখানে থেকেও কিন্তু উনি বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিবাচক ভূমিকা পালন করেছেন। আমি ব্যক্তিগতভাবে দেখেছি ওনার জীবনে, দেখা যায় প্রাত্যহিক জীবনে 12 থেকে 14 ঘন্টা উনি বাংলাদেশের তৃণমূলের সাথে কথা বলেছেন, একদম সাধারণ খেটে খাওয়া মানুষের সাথে কথা বলেছেন। প্রান্তিক পর্যায়ে শুধু দলের না, দলের বাইরে যারা স্টেক হোল্ডার তাদের সাথে কনসাল্ট করেছেন। মূল উদ্দেশ্য একটাই, যে বাংলাদেশে কিভাবে আবার গণতন্ত্রটাকে পুনঃপ্রতিষ্ঠা করা যায়। আমি জাস্ট একটু বলছি প্লিজ। এবং সেই যে আদর্শ, এই আদর্শটা আমরা দেখি কি, যদি দেখি উনি যদি গণতন্ত্রের পক্ষে কঠিন পথটা না ধরতেন, এই যে 16 বছর যখন ফ্যাসিবাদ ছিল, অনেক দল, রিজিওনাল পার্টি, তারা দেখা গিয়েছে এমপি মন্ত্রী হয়ে গেছে, সংসদে বিরোধী দলের বড় বড় আসন নিয়ে বসে আছে। উনি কিন্তু সেগুলো কোনো কিছু করেন নাই। উনি সংসদে বিরোধী দলের যে আসন, সেটা কোনো আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে নেয় নাই, কোন রকমের আপোষ করে নাই। যেভাবে আমাদের আপসী নেত্রী বেগম খালেদা জিয়া এরশাদ বিরোধী সময় কোনো আপোষ করেনি, ওনার ক্ষেত্রে সেই, বরং উনি তৃণমূলের ক্ষমতায়নের জন্য চেষ্টা করেছেন,
বাংলাদেশের মানুষের অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন, যার ফলে আমরা দেখেছি গত 16 বছরে সবচাইতে বেশি গুম খুন হামলা মামলা শিকার হয়ে এই গণতান্ত্রিক অভিযাত্রায় নেতৃত্ব দিয়েছে ওনার দল বিএনপি। এই টোটাল আন্দোলনে মহানায়ক তিনি। এবং আমরা দেখেছি সেই 36 বছর পর আজও রাষ্ট্রীয় পর্যায়ে ওনার কোনো পদ নাই। আমার মনে হয় অ্যাপ্রিসিয়েশনটা করা খুব প্রয়োজন। যদি উনি আপোষ করতেন, যদি উনি তৃণমূলের রাজনীতি না করতেন, যদি উনি গণতন্ত্রের এই কঠিন সংগ্রামী পথ বেছে না নিতেন, হয়তো উনি অনেক কিছু হতে পারতেন। সুতরাং আমার মনে হয় বাংলাদেশের সব মানুষের পক্ষ থেকে ওনার এটাকে ধন্যবাদ জানানো প্রয়োজন, এটাকে অ্যাপ্রিসিয়েট করা প্রয়োজন। এবং ওনার যে বাবা মা বাংলাদেশের দুজন রাষ্ট্রনায়ক ছিলেন, পুরো বাংলাদেশকে ওনারা ঢেলে সাজিয়েছেন, গণতন্ত্র এনে দিয়েছেন, স্বাধীনতা সার্বভৌমত্ব এনে দিয়েছেন, উন্নয়ন উৎপাদন এনে দিয়েছেন। তাদের সন্তান হয়ে এটা ওনার দুর্বলতা না, এটা ওনার একটা স্ট্রেংথের ব্যাপার। এবং সবকিছু পেরিয়ে ইনশাল্লাহ ভবিষ্যতেও জনগণের ভোট যখন হবে, ওনার এই 36 বছরের কন্ট্রিবিউশনের উপর বেস করে আমরা বিশ্বাস করি জনগণের ভোটে নির্বাচিত সরকারে ইনশাল্লাহ উনিই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। পরিবারতান্ত্রিক রাজনীতি নিয়ে ছোট করে শফিক ভাই এবং আবু সাইদ খান ভাইয়ের কাছ থেকে শুনবো, তারপরে আমরা আমাদের আলোচনা একদম শেষাংশে চলে যাব। সরি, আবার একটু বলেন। পরিবারতান্ত্রিক রাজনীতি নিয়ে আপনাদের দুইজনের মতামত ছোট করে শুনে আমরা আলোচনার শেষ দিকে চলে যাবো একদম। না, এটা তো বাস্তবতা। এটা বাংলাদেশের নিরিখেই বলেন বা সাউথ এশিয়া বলেন, সব জায়গাটাই এটা বাস্তবতা। এটা অনেক ক্ষেত্রে তখনই হয় যখন সত্যিকার অর্থে সমাজের অনেক অংশ রাজনীতি বিমুখ থাকেন। তো আমাদের এবারের আন্দোলনের একটা খুব বড় দিক হচ্ছে যে খুব ভালো ভালো ইয়াং লিডার এসছেন, তারা বাংলাদেশের নতুন ল্যাঙ্গুয়েজ নিয়ে এসছেন, পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ নিয়ে এসছেন। হ্যাঁ, তো ফলে যেটা হচ্ছে যে জনগণের কাছে অনেক অপশন আছে যে আমি এই পার্টি হচ্ছেন, আচ্ছা আমি এর কাছে যাচ্ছি, বা নতুন নতুন আছেন অনেক, এর মধ্যে কেউ কেউ আছেন খুব ফিলোসফিক্যাল কথাও বলছেন এবং তাদের বিশাল ফলোয়ার। তো এটাই পরিবারতান্ত্রিক ডায়নাস্টিক পলিটিক্স সব জায়গায় আছে। আপনি ট্রাম্পের দেখেন না, ট্রাম্প তার ছেলের ওয়াইফকে বানিয়ে দিয়েছেন রিপাবলিকান পার্টির প্রধান বানিয়ে দিয়েছেন, ঠিক না? অন্যান্য দেশেও কিন্তু এটা আছে যে ইয়েতে। বাট এটা তো সমস্যাটা পরিবারতান্ত্রিক না, সমস্যাটা হচ্ছে যে পরিবার যখন একটা রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। আপনি দেখেন না গতবারে মানে গত 15 বছরে আপনি একটা ঋণ নিতে যাবেন, আপনার শেখ হেলালের আপনার ফোন লাগবে, আপনি এই কাজটা করাতে যাবেন। পরিবারতন্ত্র থেকে একটা প্রশ্ন আমি করতে চাই, সরি টু ইন্টারাপ্ট। সাইমা ওয়াজেদ পুতুলের ব্যাপারে সরকার কি জাতিসংঘের সঙ্গে কোনো আলাপচারিতা চালিয়ে যাচ্ছে? আমরা তো একটা চিঠি দিয়েছি এই বিষয়ে, আমরা বলেছি তো তার বিষয়ে আমাদের সুস্পষ্ট একটা অবস্থান আছে, সেই বিষয়ে আমরা জানিয়েছি। জি, আপনি প্লিজ কন্টিনিউ করেন, অথবা আমরা অবশ্যই না এই আমার কথা হচ্ছে যে পরিবারতন্ত্র যদি এটা ফোর্স অফ গুড হয়, ইটস নট প্রবলেম, ঠিক আছে? কিন্তু যেটা যদি ফোর্স অফ গুড না হয় পরিবারতন্ত্র, তখনই সমস্যাটা তৈরি করে। তা আমরা ব্লেসড, আমরা বলবো যে গত জুলাই আগস্টে আমরা ব্রিলিয়ান্ট লিডার পেয়েছি এবং আশা করছি যে বাংলাদেশের পলিটিক্সটা আরো ডায়নামিক হবে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। জনাব আবু সাইদ খান, আপনার কাছে পরিবারতন্ত্র নিয়ে আপনার মতামত জানতে চাইবো। এটা সংক্ষিপ্ত আকারে বললে হয়তো বা আমাদের সময় স্বল্পতা আছে কিছুটা, সেজন্য। আর এরপরে আমরা আলোচনা শেষাংশে যাব। পরিবারতন্ত্র আমাদের সংস্কৃতির সাথে মিশে আছে, তো সেইটা আমার কাছে কোনো বাধা না। বাধাটা হচ্ছে পরিবারকে মানে পরিবার সে কিভাবে দেশটা শাসন করতে চাইছে, তার যোগ্যতা ভিত্তিতে অগ্রসর হচ্ছে, সততা যোগ্যতা, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন শেখ হাসিনা তো শেখ মুজিবুর রহমানের কন্যা, তো এইটা কোনো আপত্তির কিছু ছিল না যদি তিনি দুঃশাসন চাপিয়ে না দিতেন। তিনি যদি স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা না করতেন, এটা আপত্তি ছিল না। তো আমার কাছেও মনে হয় যে বেগম খালেদা জিয়া কিংবা তারেক রহমান, তারা কিভাবে দেশ পরিচালনা করবেন, তাদের পরিচালনার মধ্য দিয়ে সেখানে জনগণের অধিকার সমুন্নত হবে কিনা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু তাদের ভিতর পরিবারতন্ত্রের কারণে কেউ আসুক, আপত্তি নেই, কিন্তু পরিবারতন্ত্রের কারণে যেন সেখানে কোনো দুঃশাসন চাপিয়ে দিতে না পারেন, সেটি হচ্ছে দেখবার বিষয়। অনেক ধন্যবাদ। আপনাকে দিয়ে এই শেষাংশে শুরু করছি। আপনার কি মনে হয় কতটুকু সংস্কারের পর নির্বাচন হওয়া উচিত? সেটা খুব কঠিন ব্যাপার, যে সংস্কারটা
তো অনেক কিছুই, তো আমরা এখানে একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তো পাকিস্তানি কাঠামোর মধ্যে বাংলাদেশে ঢুকে যায়, অর্থাৎ যে ঔপনিবেশিক কাঠামোর মধ্যে বাংলাদেশ, অর্থাৎ ঔপনিবেশিক আমলে গঠিত প্রশাসন, পুলিশ সবকিছু অক্ষত থেকে যায়, স্বাধীন দেশের উপযোগী প্রশাসন গড়ে ওঠে না। এটা হচ্ছে একটা বড় সমস্যা। তারপরে হচ্ছে দ্বিতীয়ত যে সমস্যা, সেটা হলো প্রশাসনকে তারা দলীয় স্বার্থে, ব্যক্তি স্বার্থে, তারা গোষ্ঠী স্বার্থে ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে, পুলিশ লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়ে যায়, প্রশাসনের কর্মকর্তারা আজ্ঞাবহ হয়ে যায়। সেইগুলো ছিল আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা, এবং এই সমস্যার কারণে এখানে গণতন্ত্র কাজ করেনি। প্রশ্নটা যেন কি ছিল? কতটুকু সংস্কারের পর নির্বাচন হওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? রাইট, আমি ওখানে আসছি। তো এখন হচ্ছে যে এই জায়গা থেকে সংস্কার, তো এটা একটা বড় ব্যাপার এবং এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার, যে এই রাষ্ট্রটাকে, মানে ঔপনিবেশিক ধাঁচে রাষ্ট্রটাকে স্বাধীন দেশের উপযোগী রাষ্ট্র ব্যবস্থা করা, সেই অনুসারে পুলিশ, প্রশাসন এবং অন্যান্য অর্গানগুলোকে ঢেলে সাজানো, এটা একটা কঠিন কাজ। তো এই কাজটা তো আমার মনে হয় এটা রাজনৈতিক দল তার সময় নিয়ে তার রাজনৈতিক অঙ্গীকারের ভিত্তিতে অগ্রসর হতে হবে। তবে কিছু কিছু কাজ তো করাই দরকার, যেমন একটা ভালো নির্বাচন হতে হলে পুলিশ বাহিনীকে ঠিক করা দরকার। যে পুলিশ বাহিনী এখন যেভাবে ডিমোলাইজড হয়ে পড়েছে, তো পুলিশ বাহিনীর সংস্কারটা খুবই জরুরি। এখানে কিভাবে নতুন রিক্রুটমেন্ট এবং অন্যান্য ভাবে পুলিশকে আবার তার দায়িত্বে ফিরে আনা, এটা একটা খুবই জরুরি ব্যাপার। এখানে তো কিছু কালাকানুন আছে, সেখানে সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ কালাকানুনগুলোকেও সংশোধন করা, সেগুলো যেগুলো নির্বাচনে বাধা তৈরি হতে পারে, এখানে নির্বাচনী আইনের কিছু পরিবর্তন করার দরকার। এই ধরনের কতটুকু করার দরকার, এখানে শুধু হলো কি এই সরকার কি চায় এবং স্টেক হোল্ডাররা কি চায়, এই ব্যাপারে একটা ঐকমত্যটা কিন্তু গুরুত্বপূর্ণ। কেন সরকার অনেক কিছুই চাইছে, কিন্তু স্টেক হোল্ডার, রাজনৈতিক দলগুলো সেটা চাইছে না, কেউ মানছে না। অতএব এখানে একটা কমন অভিন্ন মতে আসতে হবে যে এই সংস্কার তারা করবে, আর রাজনৈতিক দলগুলো সেটাকে এগিয়ে নিয়ে যাবে। এই ক্ষেত্রে আমার মনে হয় কিছু কিছু সংস্কার তো করাই উচিত, যেমন রাজনৈতিক দলগুলো সেটা করে না। তার প্রমাণ হচ্ছে যে 3 জোটের রূপরেখা ছিল 90। তো 3 জোটের রূপরেখা, তখন কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ উভয় দেশ শাসন করেছে, একাধিকবার ক্ষমতা এসছে, কিন্তু 3 জোটের রূপরেখা কোনো সরকারি বাস্তবায়ন করেনি। তো এই যে একটা ব্যাপার, তো এই ধরনের কালাকানুনগুলো কমন যে জায়গাগুলো আছে, সেগুলো কিছু ব্যাপারে আমার মনে ঐকমত্য দরকার, এবং রাজনৈতিক দলগুলোর জন্য সঙ্গে একটা ডায়লগ দরকার। আমার কাছে একটু মনে হয়েছে যে জিনিসটা আমি বলি, সেটা হলো সরকারের সঙ্গে রাজনৈতিক দলের যতটা যোগাযোগ থাকা দরকার, সেই যোগাযোগটা ক্ষেত্রে আমার কাছে একটু বক্তায় মনে হয়েছে। আমার মনে হয় আরো ইন্টারাকশন দরকার, আরো ডায়লগ দরকার, এবং সেটা কেবলমাত্র আনুষ্ঠানিক নয়, অনানুষ্ঠানিক ভাবেও তাদের মধ্যে যোগাযোগ করে কিছু কমন সিদ্ধান্তে পৌঁছাটা জরুরি বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ জনাব আবু সাইদ খান। মাহাদি আমিন ভাইয়ের কাছে একই ব্যাপারে প্রশ্ন। বিএনপি এবং আরো কিছু রাজনৈতিক দল তারা বলছে যে প্রয়োজনীয় বা একটা সার্টেন অ্যামাউন্ট সংস্কার করে নির্বাচন হয়ে, নির্বাচন সংস্কার যেহেতু একটা কন্টিনিউয়াস প্রসেস, সেই জন্য এটা বাকি নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত। জনগণ কেন এই প্রমিসে বিশ্বাস করবে? মানে রাজনৈতিক দলগুলো প্রমিস করছে যে তারা সংস্কারটা কন্টিনিউ করবে, ইন্টারিম গভর্নমেন্ট যে জায়গাতে ছেড়ে দিবে সেখান থেকে বাকিটুকু। এই ব্যাপারে মানুষজন কেন বিশ্বাস করবে? কারণ আবু সাইদ খানও মাত্র বললেন যে যেমন 3 জোটের রূপরেখা তো পরবর্তীতে বাস্তবায়িত হয়নি, এরকম আরো ইনস্ট্যান্সেস দেখা যেতে পারে। তো কেন বিশ্বাস করবে জনগণ? আমরা তো জনগণের দল, তাই না? মানুষ কি বিশ্বাস করবে, কেন বিশ্বাস করবে, সেটার জন্যই তো নির্বাচন দরকার। নির্বাচনের প্রয়োজন কি? নির্বাচনের প্রয়োজন হচ্ছে গণমানুষের, সকল শ্রেণী পেশার মানুষের মতামতের প্রতিফলনের জন্য। সুতরাং যত দ্রুত নির্বাচন হবে, আমরা আমাদের ম্যানিফেস্টো নিয়ে আসবো, অন্যান্য সকল রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো নিয়ে আসবে। যদি অন্তর্বর্তী সরকারের ভেতরে এমন কোন এলিমেন্ট থাকে যারা মনে করেন যে ওনারা রাষ্ট্র পরিচালনায় ইনভলভ হতে চান, ওনারা ওনাদের ম্যানিফেস্টো নিয়ে আসবেন, জাতির সামনে প্লেস করা হবে। সারা বাংলাদেশের মানুষ যারা ভোটার রয়েছেন, এই 12 কোটি মানুষের সম্মিলিত সিদ্ধান্তে যাদের উপর ওনাদের আস্থা রয়েছে, যাদের ম্যানিফেস্টোর উপর ওনাদের আস্থা রয়েছে, যাদেরকে ওনারা রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য মনে করবেন, ওনারা সেই কাজটুকু করবেন। সেটি তো গণতন্ত্রের সৌকর্য।
আমরা যেহেতু বলছি যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, এই সরকারটার নাম অন্তর্বর্তী সরকার বলেই কিন্তু ওনারা সরকার পরিচালনা করতে এসেছেন 5 তারিখে সরকার ফর্ম হওয়ার পরে। যদি যে লম্বা সংস্কার কাজের দায়িত্ব এই অন্তর্বর্তী সরকার হতো, তাহলে তো বিএনপি সরকার পরিচালনা ঠিক কিন্তু আমরা নেইনি কেন? কারণ এই সরকারের মূল দায়িত্ব কি? এই সরকারের মূল দায়িত্ব হচ্ছে একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনা করা। এটা ওনাদের মূল কাজ। এর পাশাপাশি স্টেবিলিটিটাকে ধরে রাখতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীর স্টেবিলিটি ধরে রাখতে হবে, যেন সচিবালয়ের মতন অঘটনা না ঘটে। আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে, যেন মানুষজন দেখছি বাজারে গিয়ে নাভিশ্বাস হচ্ছে সেই ধরনের কোনো ঘটনা না ঘটে। বিচার করতে হবে ফ্যাসিবাদের যারা দোষর রয়েছেন, যারা 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে, গুম খুন হামলা মামলা সহ মানবাধিকার লঙ্ঘন করেছে, তাদের বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি এই কাজগুলো অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব। আনফরচুনেটলি আমরা দেখছি এই কাজগুলো ঠিক মতন হচ্ছে না, কিন্তু একটা লম্বা সংস্কার প্রক্রিয়ায় ঢুকে যাচ্ছে। এগুলো আসলে সুষ্ঠু প্রক্রিয়া না। সংস্কারের ক্ষেত্রে বর্তমান সরকারের কাছে আমাদের সুস্পষ্ট যেটা প্রস্তাবনা, সেটা ওনারা অনেকগুলো কমিশন দিতে পারেন, সেখানে কোনো সমস্যা নাই। কমিশন অনেকগুলো প্রস্তাবনা দিবেন, সেই প্রস্তাবনার ভিতরে যতটুকু নির্বাচন আয়োজনের সাথে সম্পৃক্ত, যতটুকু জনগণের মালিকানা আবার বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সাথে সম্পৃক্ত, ততটুকু ওনারা করবেন। বাকিটুকু প্রস্তাবনা আকারে রেখে দেবেন এবং পরবর্তীতে জনগণের ভোটে, জনগণ যাদের উপর আস্থা রাখে, জনগণ যাদেরকে ম্যান্ডেট দিবে, সেই জনসম্পৃক্ত সরকার বাকিটা পর্যালোচনা করবেন। সুতরাং আমাদের ক্ষেত্রে প্রস্তাবনা রাখবেন অন্তর্বর্তী সরকার, নির্বাচনের সাথে জড়িত অংশটুকু তারা বাস্তবায়ন করবেন, বাকিটুকু নির্বাচিত সরকার এসে বাস্তবায়ন করবেন। তাহলে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কতটুকু সেটাও কিন্তু সুনির্দিষ্ট কিছু খাত রয়েছে। একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যদি করতে হয়, তার জন্য 4টা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ রয়েছে: জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন এবং বিচার বিভাগ। এই 4টা সরাসরি নির্বাচনের সাথে সম্পৃক্ত। যত নির্বাচনের প্রস্তাবনায় তাদের থাকুক না কেন সংস্কারের ক্ষেত্রে, এই 4টা বিষয় তারা প্রস্তাবনা দিবেন, নির্বাচনের সাথে আয়োজিত যে অংশটুকু রয়েছে সেটা বাস্তবায়ন করবেন। বাকি যা আছে সেটা পরবর্তীতে জনগণের ম্যান্ডেট সহ, জনগণ যাদের উপর আস্থা রাখে সেই জনসম্পৃক্ত সরকারের উপর ছেড়ে দিবেন, ওনারা এটাকে তারপর ফলো থ্রু করে কার্যকর করবেন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আমি শফিক ভাইয়ের কাছে শেষ প্রশ্ন রাখতে চাই। প্রয়োজনীয় সংস্কার ও তারপর নির্বাচন, এ ব্যাপারে সম্পূর্ণ রাজনৈতিক ঐক্যমত, সরকার কতটুকু সফল হবে বলে মনে করেন? না, আমরা আশা করছি যে ইন্টারিম গভর্নমেন্ট এই ব্যাপারে সফল হবে। ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুস অলরেডি একটা কনসেনসাস বিল্ডিং কমিশন করেছেন। সেখানে প্রফেসর আলী রিয়াজকে ভাইস চেয়ারম্যান রাখা হয়েছে এবং স্যার নিজে এটা চেয়ারম্যান হিসেবে আছে। এবং অন্যান্যরা আরো কি কি মেম্বার, যারা 6টা যে মেজর কমিশনার, তাদের হেডগুলো এখানে থাকবেন। তো আমরা আশা করছি যেহেতু ওনাদের একটা ব্রডার অ্যাকসেপ্টেবিলিটি আছে আমাদের সোসাইটিতে, এবং এই কনসেনসাস কমিশন সবার সাথে কথা বলবেন, কথা বলে এই যে রিপোর্টগুলো আসবে, যেটা আমরা 15 তারিখের থেকে পাওয়া শুরু করব, সেই রিপোর্টগুলো সবার সাথে বসে তারপরে সবাই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমরা একটা ঐক্যমতে পৌঁছবো যে কতটুক রিফর্ম আসলে করাটা লাগবে, মাস্ট, জরুরি। এইটা আসলে এইটাই এখন বিগেস্ট চ্যালেঞ্জটা সামনে হচ্ছে, এটা যে কনসেনসাস, একটা ঐক্যমতে পৌঁছানো যে আমরা কতটুক রিফর্ম করব, করে কবে ইলেকশনটা হবে। ইলেকশনের 2টা অলরেডি ব্রডার ডেডলাইন আমরা দিয়েছি যে দিস ইজ এই সময় হতে পারে। একটা হচ্ছে যে যদি কম রিফর্ম হয়, আর একটা হচ্ছে যদি বেশি রিফর্ম হয়। আমার মনে হয় যে এটা খুব কষ্টসাধ্য কাজ হবে তা না, কারণ এই বিষয়গুলো নিয়ে কিন্তু ডায়ালগ কিন্তু বেশ কিছুদিন হচ্ছেই। আমরা কি চাচ্ছি, পিআর নিয়ে যথেষ্ট ডায়ালগ হয়েছে, 2 ক্যামেরা বিশিষ্ট সংসদ হবে কিনা এটা নিয়ে ডায়ালগ হচ্ছে, প্রেসিডেন্টের পাওয়ারটা কি কমবে না বাড়বে সেগুলো নিয়ে ডায়ালগ হচ্ছে। আমাদের ডায়ালগের কিন্তু কমতি নেই, এবং এটা খুবই আনন্দের বিষয় যে পুরো বাংলাদেশের সোসাইটি এই ডায়ালগে টেক পার্ট করছেন। মেয়েরা ডায়ালগ করছেন, ক্ষুদ্র আমাদের অন্যান্য কমিউনিটি ডায়ালগ করছেন, মাইনরিটিরা ডায়ালগ করছেন, সবাই তার জায়গা থেকে তাদের আওয়াজটা তুলছেন এবং আওয়াজটা সবার কাছে যাচ্ছে। পত্রিকাগুলো করছেন, প্রচুর লেখালেখি হচ্ছেন, এবং এটা খুব সুন্দর সুন্দর লেখা, যেটা আপনি ধরেন আমাদের 1971-এ আমরা যখন ইন্ডিপেন্ডেন্ট হলাম, তারপরে যখন আমরা কনস্টিটিউশন ড্রাফট করেছি, সত্যিকার অর্থে আপনি যদি পত্রিকাগুলো দেখেন, খুব এই যে কনস্টিটিউশন একটা ড্রাফট হচ্ছে, একটা ওটার কোনো লক্ষণও কোনো পত্রিকায় নাই, কোনো লেখাও নাই। আর এখন দেখেন প্রতিদিন এই যে এরকম একটা ডায়ালগ হচ্ছে, অন্যান্য সব জায়গায় ডায়ালগ হচ্ছে, উইচ ইজ গুড। এটা বোঝা যায় যে এটা ইট শোজ দ্য ম্যাচুরিটি অফ আওয়ার নিউ লিডার্স, ম্যাচুরিটি অফ আওয়ার সোসাইটি। এটা মানে খুবই ভালো একটা দিক। অনেক ধন্যবাদ। আমরা এ পর্যায়ে
2-3টি প্রশ্ন নিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব। আচ্ছা, আমাদেরকে জাস্ট 10 মিনিট সময় দিবেন। জি, থ্যাংক ইউ। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম। শফিক ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন। আপনারা প্রায় 6 মাস সরকারে আছেন, শেখ পরিবারের কেউ কেন এখনো অ্যারেস্ট হয় নাই? আর সেনানিবাসে 626 জন যে বন্দী ছিল বা আশ্রয়ে ছিল, তাদেরকে কাউকেই তো অ্যারেস্ট করতে দেখি নাই। এখন তারা কি দেশে আছে না ভারতে, বা আপনাদের নির্দেশে কি বা আপনাদের সহযোগিতায় কি অন্য দেশে পাঠানো হয়েছে নাকি? এই ব্যাপারে আপনার সুদৃষ্টি কামনা করছি। আমার মনে হয় এটা নিয়ে আমি অনেকবার বলেছি, আবারও বলি, সেটা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট টেক ওভার করেছে 8ই অগাস্ট। 5 তারিখ দুপুর 12:30-1টার দিকে শেখ হাসিনা পালিয়ে যান। এরপরের থেকে 8 তারিখ সন্ধ্যা পর্যন্ত যে টেক ওভারের মানে ওথ টেকিং এর আগ পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না। তো ওই সময় আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে ওই সময় বেশিরভাগ লোক পালিয়ে আছে। আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট টেক ওভার করার পরে পুলিশকে যখন আবার তাদের ডিউটিতে ফিরিয়ে আনা হলো, তারপরে এই বিষয়টি নিয়ে আমাদের সবচেয়ে টপ প্রায়োরিটি ছিল এই লোকগুলো কই গেল, এরা কি দেশে আছে নাকি পালিয়ে গেছে। কিন্তু কথা আনফরচুনেট পার্ট হচ্ছে যে আমাদের দেশের 4-5টা মানে আপনি যদি দেখেন বর্ডার গুলো অনেক ক্ষেত্রেই দুর্বল বর্ডার, তো ফলে অনেকে ওইটাকে ম্যানিপুলেট করে অনেকে পালিয়ে গেছেন, যেটা আমরা ইদানিং দেখছি। আপনার হয়তো বলাটা খুব ইজি যে আপনারা কি করলেন, কিন্তু কথা হচ্ছে 3টা দিন তো কিছু ছিল না, পুলিশও ছিল না। আমি যে আপনাকে পুলিশ পাঠিয়ে যে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে আসবো, ওকে অ্যারেস্ট করে, আমার তো পুলিশটাও নাই। এবং পুলিশ ডিউটিতে ফিরছে কবে? পুলিশ ডিউটিতে ফিরছে 12-13 তারিখের দিকে ফিরছে, তাও দুর্বল ভাবে। আপনি দেখেন আমাদের ছেলে মেয়েরা, আপনারা অনেকেই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছেন, অনেকে রাত জেগে তাদের পাড়াটা পাহারা দিয়েছেন, পুলিশ ছিল না। তো আপনি আমাকে, আমার মনে হয় যে অগাস্টের প্রথম 2টা সপ্তাহ এই যে বাংলাদেশের সোসাইটি যেইভাবে তারা কাজ করেছে একতাবদ্ধভাবে, এটা বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন। কিন্তু সত্যিকার অর্থে তখন যেহেতু সিকিউরিটি সিস্টেম খুব দুর্বল ছিল, অনেকে এটাকে সুযোগ নিয়ে পালিয়ে গেছেন। আমরা তারপরে এসে যাদেরকে পাচ্ছি, যারা যারা অ্যাকিউজ, যাদের এগেইনস্টে চার্জেস আছে, তাদেরকে আমরা অ্যারেস্ট করার সর্বোচ্চ চেষ্টা করছি। সেটার জন্য বিভিন্ন টিম কাজ করছে এবং নির্দেশনাও দেওয়া হয়েছে। কিন্তু ওই যে ওই 3টা দিন অনেকে আমরা ধারণা করছি যে অনেকে ওই সময় পালিয়ে গেছেন। শেষ প্রশ্ন নেব। আমরা অত্যন্ত দুঃখিত সময় স্বল্পতার জন্য। আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা শফিক ভাইয়ের কাছে। আপনি আপনার আলোচনায় একটা জিনিস বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি চায় তাহলে ডিসেম্বরে নির্বাচন হবে, আর রাজনৈতিক দলগুলো যদি সংস্কার চায় তাহলে হয়তো আরো 6 মাস সময় এডিশনাল নিয়ে তারপর একটা নির্বাচনের ব্যবস্থা করা হবে। কিন্তু আপনার এই যে আলোচনাটা আপনি করেছেন, এটা আমার কাছে একটু কনফিউজিং মনে হচ্ছে। আমরা জনগণ, আমরা ভোট চাই। তো সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে একটা ক্লিয়ার মেসেজ আমাদেরকে দেওয়া উচিত, যার উপর ভিত্তি করে জনগণ প্রিপারেশন নিতে পারবে। বিকজ অফ হচ্ছে যে আপনার যে বক্তব্যটা আপনি দিয়েছেন সেখানে নির্বাচনী কোনো রোড ম্যাপ নেই। আমরা সেই প্রথম থেকে বলে আসছি যে জনগণ একটা রোড ম্যাপ চাই। কবে নাগাদ ভোটার তালিকা হালনাগাদ হবে, কবে নাগাদ নির্বাচনটা হবে, কি প্রক্রিয়ার মাধ্যমে হবে, আমরা এখনো পর্যন্ত সেই রোড ম্যাপই দেখতে পাচ্ছি না। সুতরাং এই বিষয়ে আপনার সরকারের অবস্থান কি সেটা আমাদেরকে স্পষ্ট করবেন। আর দ্বিতীয় একটা প্রশ্ন হচ্ছে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করি। আমাদের বিগত জুলাই আগস্টে যে আন্দোলন, সেই আন্দোলনে আমাদের সংগঠনের 143 জন নেতাকর্মী জীবন দিয়েছে এবং বিএনপি পরিবারের প্রায় 450 নেতাকর্মী জীবন দিয়েছে। আমরা বর্তমানে যে জিনিসটা দেখতে পাচ্ছি, আমাদের মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছেন, আমি ওনাকে অনেক অনেক পছন্দের মানুষ তিনি আমার। কিন্তু আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে তিনি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির যে ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন পর্যায়ের কোন নেতাকর্মীকে কখনোই তিনি কোনো রাজনৈতিক সফর বলেন বা কোনো রাজনৈতিক প্রোগ্রামে আমাদেরকে ইনক্লুড করে নাই।
তাহলে আমাদের দলের যে এতগুলো নেতাকর্মী জীবন দিল, এই বিষয়ে মানে আমাদের একটু কষ্ট লাগে। এই বিষয়টা থেকে আপনাদের কাছ থেকে জানা যে আপনাদের এই বিষয়ে কোনো মতামত আছে কিনা। ধন্যবাদ। না, আমি আপনার সাথে প্রথম কোশ্চেন দ্বিমত পোষণ করছি। আমি প্রথম কোশ্চেন দিয়ে আমরা সুস্পষ্ট রোড ম্যাপ দিয়েছি। আমরা মনে করি আমরা সুস্পষ্ট রোড ম্যাপ দিয়েছি, এবং এই ব্যাপারে প্রফেসর ইউনূস তার জাতির উদ্দেশ্যে ভাষণে পুরো ক্লিয়ার করেছেন। পরে আমরা আরো একটু ক্লিয়ার করেছি। আমরা কি বলেছি যে যদি পলিটিক্যাল পার্টিগুলো, আমরা মনে করি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যারা এখন কাজ করছেন এরা আমাদের অংশীজন, তো পলিটিক্যাল পার্টিরা যদি চান যে না আমরা খুব বেশি রিফর্ম চাচ্ছি না, এমন কিছু রিফর্ম যেটা দিয়ে আমি ইলেকশনটা করে ফেলবো, তাহলে আমরা বলছি যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। তাহলে কি আমি তো আর আপনি সুনির্দিষ্ট যে ডেটটা চাচ্ছেন সেটা আসলে ইলেকশন কমিশন দেয়, এটা 3-4-5 মাস আগে দেয়, এটা এখন দেয় না। আপনার এই জায়গাটা আমাদের মনে হচ্ছে যে এখানে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভুল হচ্ছে। আর একটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলো যদি মনে করে যে এটা যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট, এবং ইন্টারিম গভর্নমেন্টকে দিয়ে আমি আরো কিছু রিফর্মের কাজটা, কেননা পলিটিক্যাল পার্টির অনেক কিছু বাস্তবতা আছে, সেই বাস্তবতার আলোকে তার পক্ষে কিছু কিছু রিফর্ম গুলোকে বাস্তবায়ন করাটা একটু কঠিন হয়ে দাঁড়ায়। তো সেই জায়গায় তারা যদি মনে করে যে না এই ইন্টারিম গভর্নমেন্ট এটা আমাদেরকে একটা অপরচুনিটি দিয়েছে, আমরা আরো বেশি কিছু রিফর্ম করব তাদেরকে দিয়ে, তাহলে সেটা আমরা আরো একটা ইন্টারিম গভর্নমেন্ট বলেছে কি যে আরো 6 মাস সেক্ষেত্রে আমরা এখানে থাকতে পারবো। কিন্তু এটা অল ডিপেন্ডস অন দি পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টি যেটা বলবে তাদের উপরেই আসলে এই ডিসিশন গুলো হবে। আর আপনার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, এটাও আমি মনে করি যে উনি কিন্তু বারবার স্টুডেন্টদের, আমাদের যারা ছাত্র জনতা, যারা এই মহান জুলাই আগস্টের বিপ্লব বলেন, গণঅভ্যুত্থানে ইয়েছে, সবাইকেই উনি কিন্তু কোনো নাম বলছেন না যে এই প্রতিষ্ঠান করেছে বা ওই প্রতিষ্ঠান করছে। উনি ছাত্র, শ্রমিক, জনতার কথা বারবার বলছেন, উনি আবু সাইদের কথা বলছেন, উনি মুগ্ধর কথা বলছেন, উনি ফায়াজের কথা বলছেন। তো উনি এই কোন সুনির্দিষ্ট কোন কেন এখানে সবাই ছিল, তো আপনারা ছিলেন, বৈষম্য বিরোধী ছিল, সবাই ছিল। সেই জন্য আসলে কারো পার্টিকুলার একটা নাম বলে বলাটা আসলে আবার মনে হয় এটা তেমন কোনো ঠিক না। উনি সবাইকেই যখনই উনি বলেন বারবার আপনাদের এই স্টুডেন্টদের যে ব্রেভারি, তারা যে কারেজিয়াসলি এই একটা ভয়ানক রকমের একটা স্বৈরাচারকে নামিয়েছে, উনি ওদেরকে ট্রিবিউট দিচ্ছেন, প্রতিবারই বলছেন। আমার মনে হয় এটা নিয়ে ভুল বুঝাবুঝির তেমন একটা অবকাশ নেই। আমি একটা কথা বলতে চাচ্ছি, এই যে বৈষম্য বিরোধী বাংলাদেশ ভাই, শফিক ভাই, আমার কাছে মাঝে মাঝে বৃহত্তম ছাত্র সংগঠন যেগুলো রয়েছে, দল সহ অন্যান্যরা, তারাই মাঝে মাঝে বৈষম্যের শিকার হয়। ছাত্র বললে মনে হয় ওদেরকে বোঝাচ্ছে না, ছাত্র বলে শুধু বৈষম্য বিরোধী। আমার মনে হয় কি এটা এই পুরো একটা মহৎ আন্দোলন ছিল, ঠিক না? বৈষম্য বিরোধী ওরা সামনে ছিল, আপনারা ছিলেন, আমরা তো দেখেছি, আমি তো যে দেখেছি কারা সবাই ছিল। কিন্তু কথা হচ্ছে যে আপনি যার যার রোল তাকে একটু মানে দেওয়াটার মধ্যে তো কমতি নাই। এটা এমন কিছু না। আর ছাত্রদল অনেক বড় সংগঠন, অনেক বড় রোল, এটাও তো অনেকে বলছে, এমন না যে কেউ বলছে না। হ্যাঁ, তো সেই জন্য আমার মনে হয় যে ওরা সামনে ছিল, ওরা নেতৃত্বে ছিল, ওদেরকে সবাই দেখেছে, সেই জন্য ওর নামগুলো পত্রিকা ইয়েতে বারবার আসে। এটা এমন কোনো কিছু না। আমার মনে হয় এটা নিয়ে আর বলার কিছু নাই। থ্যাংক ইউ। ওয়াসিমের নাম আমরা ওই 17 তারিখে নিয়েছি, 16 তারিখের পর 17 তারিখ, 16 তারিখেই নিয়েছি। অনেক ধন্যবাদ। শফিক ভাইকে আরেকটি কমিটমেন্টের জন্য চলে যেতে হবে। তো শফিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। আপনার জন্য ছোট্ট একটি উপহারের ব্যবস্থা আমরা করেছিলাম। আপনি 1 মিনিট একটু আমাদের সঙ্গে দাঁড়াবেন প্লিজ। দা বাংলাদেশ ডায়ালগের 2জন ডিরেক্টরকে আমি সামনে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি।